হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তোমার মাথা ঠিক আছে, আমি মেনে নেব তোমার বাচ্চাকে কখনোই না। তোমার যা ইচ্ছে তাই করো, আমি এর মাঝে নাই। আর আমাকে ফোন দিবা না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুমি বোঝার চেষ্টা করো, আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি যদি আমাকে এভাবে ফিরিয়ে দাও। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। তুমি সেদিন আমার সাথে যেটা করেছিলে, সেদিন তো প্রোটেকশন ব্যবহার করনি, যার ফলে আমার পেটে এখন বাচ্চা চলে এসেছে। আমি কি করব? আমি কি জানি এখন তো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমি এটার কি করতে পারি? দেখো আশিক, আমি জানি আমাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা যে কুকর্ম করেছি তার ফল এখন চলে এসেছে। আর আমি চাই এখন তোমার সাথে সম্পর্কে যেতে। আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি ভুল স্বীকার করে নিচ্ছি, তখন আমি ভুল করেছিলাম তোমার সাথে ওরকম ব্যবহার করে। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, তোমার হাতে ধরে বলেছিলাম যে আমি কোনো রকম ভুল করিনি, তুমি যা দেখেছো ভুল দেখেছো। কিন্তু সেদিন তো তুমি আমার কথা শোনোনি, তাহলে আজকে কেন আমি তোমার কথা শুনবো? প্লিজ আশিক, বোঝার চেষ্টা করো। তুমি প্লিজ এভাবে বলো না, তাহলে সত্যি আমি মরে যাব। তাছাড়া আমার করার কিছু থাকবে না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর আমাদের বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দাও। আমি এই সম্পর্কে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমি চাই না সেই পুরনো স্মৃতিগুলো আবার আমার মনে চলে আসুক। তুমি বোঝার চেষ্টা করো, তুমি এরকম করলে কিভাবে হয়? আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আর তুমি প্লিজ আমাকে ফিরিয়ে নাও তোমার জীবনে, আর আমার বাচ্চার অধিকারটা তুমি নিয়ে নাও। তোমার মাথা ঠিক আছে, আমি মেনে নেব তোমার বাচ্চাকে কখনোই না। তোমার যা ইচ্ছা তাই করো, আমি এর মাঝে নাই। আর আমাকে ফোন দিবা না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুমি বোঝার চেষ্টা করো, আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি যদি আমাকে এভাবে ফিরিয়ে দাও, প্লিজ আশিক, তোমার হাতে ধরে বলতেছি, তুমি আমাকে মেনে নাও। সেটা আমার পক্ষে সম্ভব না, আর আমি এটা কখনো করব না। এখন তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। আমি এই সম্পর্কে আর কোনো কথা বলতে চাই না। প্লিজ আশিক, আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে এই মরণ খেলায় নামিয়ে দিও না। প্লিজ আশিক, তোমার হাত ধরে বলতেছি, আমি তোমাকে অনুরোধ করতেছি, প্লিজ ফিরে আসো। আমি বললাম তো এটা সম্ভব না, তারপরে তুমি এরকম করতেছো কিসের জন্য? আর তুমি এখন তোমার বাসায় ফিরে যাও, সেটাই ভালো হবে, আমি বলে দিচ্ছি। হয়তো তুমি জানো না, আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে কিছুদিন আগে। এখন আমি আর আমার মা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। প্লিজ তুমি যদি এখন আমাকে এইভাবে নিরুপায় করে দিয়ে যাও, তাহলে আমি সত্যিই বাঁচতে পারবো না। সেদিন তো তোমার ইচ্ছে মতোই আমি তোমার সাথে ছিলাম রাতে, কিন্তু তার জন্য যে এরকম হবে আমি কল্পনাও করতে পারিনি। আর আমি হয়তো বুঝতে পারিনি, তার জন্য আজকে আমরা দুজন দুজনের থেকে আলাদা। কিন্তু প্লিজ আশিক, তুমি এখন আমার এই বাচ্চাটার দায়িত্ব নাও। একটা কথা শুনে খুব খারাপ লাগতেছে যে তোমার বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু আমার এখানে কিছু করার নেই। আমি কিছু করতে পারবো না, কারণ সেদিনও আমি অনেক কান্না করেছিলাম আর আমিও কষ্ট ছাড়া কিচ্ছু পাইনি। তুমি একবারও বোঝার চেষ্টা করোনি আমাকে, তাহলে আমি কেন বুঝতে চেষ্টা করব তোমাকে? আমি তোমাকে অনুরোধ করে বলতেছি, তোমার দুই হাত ধরে বলতেছি, তোমার পায়ে ধরে বলছি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি যদি এখন আমাকে ছেড়ে চলে যাও, তাহলে হয়তো আমি আর এই পৃথিবীতে বুকে বেঁচে থাকতে পারবো না। সেটা আমার পক্ষে সম্ভব না। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ তোমাদের মাঝে আর কোনো কিছু নেই। আর আমি চাই না আমাদের মাঝে আর কোনো কিছু সম্পর্ক হয়ে যায়। আমি আমার মতো ভালোই আছি একা। প্লিজ আশিক, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি এরকম করতে পারো না আমার সাথে। প্লিজ তুমি এরকম করবে না আমার সাথে। আশিক প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি কি করব বুঝতে পারতেছি না। আমাকে তুমি সাথে নাও না প্লিজ। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে, আর আমি কখন কি করে বসবো নিজেও জানি না। হয়তো তোমার উপর হাত তুলতে পারি। তাই তুমি এখন আমার সামনে কোনো রকম ন্যাকামি করার চেষ্টা করবে না। যেটা হয়েছে ডক্টরের কাছে যাও, তারপর সবকিছু সমাধান করে নাও। কত টাকা লাগে আমি দিয়ে দেবো। দেখো আশিক, দোষটা আমাদের দুজনের ছিল। আমরা দুজন ভুল করেছিলাম,
তার জন্য যে আসতে চলেছে তাকে আমরা নষ্ট করে দেব? আমরা তো ভুল করেছিলাম, আমরা তো সবকিছু বাধা নিয়ম শৃঙ্খলা ভেঙে দুজন দুজনকে কাছে টেনে নিয়েছিলাম। তখন তো আমাকে তোমার খুব ভালো লেগেছে, আর এখন যে আসতে চলেছে তাকে তোমার বিরক্ত লাগতেছে কেন? আমার এখন সময় নেই, আমি এখন বাসায় যাচ্ছি। আর তুমি তোমার মতো বাসায় চলে যাও, তোমার যা ইচ্ছা তাই করো। আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তুমি এটা বলতে পারো না। আমি ভুল ছিলাম, তখন আমি মেনে নিচ্ছি। তো আমি জানি আমি তখন ভুল ছিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম করতে পারো না। কারণ তখন তো আমার শরীর তোমার ভালো লাগতো, এখন শরীরের ভেতরে যে আসতে চলেছে তাকে কেন তোমার ভালো লাগবে না? সেটা তো তোমারই দেওয়া একটা দান, তাই না? তখন আমিও তোমাকে খুব করে চাইতাম সারা জীবন একসাথে থাকার জন্য, কিন্তু যে মানুষটা ভালোবাসার মানুষকে বুঝতে পারে না তাকে এক নিমেষেই ভুল বুঝতে পারে। আমি সেই মানুষটার সাথে থাকতে পারি না, কারণ আমি পরে ভেবে দেখেছি যে ভালোবাসার মানুষকে যখন কেউ সন্দেহ চোখে দেখে, সে সম্পর্কটা যেটাই হোক না কেন বেশি দিন টেকে না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো তাহলে সেটাই হবে। আমি আর তোমার চোখের সামনে কখনোই আসবো না। আর সব সময় ভালো থাকবে আর নিজেকে গুছিয়ে রাখবে, তাহলে হয়তো ভালো কিছু হবে তোমার জীবনে। আমার পেটে সন্তান আসতে চলেছে, আমি তাকে লালন পালন করে সারা জীবন বেঁচে থাকবো তোমার স্মৃতি বুকে নিয়ে। সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কি করবে না করবে সেটা তুমি বুঝবে। কিন্তু আমার এখানে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি এখন যাচ্ছি, তুমি তোমার মতো থাকো, সেটাই ভালো হবে। আর আমাকে আমার মতো থাকতে দাও, আর আশা করব তুমি ভালো থাকবে। যাবার আগে একটা বার ভেবে দেখো, আমি হয়তো ভুল করেছিলাম, ভুলের মাপ চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিয়ে আমার আপন করে নেওয়া যায় না? শেষবারের মতো বলতেছি, ভেবে দেখো। অনেক আগেই ভেবে দেখেছি বিষয়টা, এটা আমার পক্ষে সম্ভব না। আমি যাচ্ছি, তুমি ভালো থাকবে, আর আশা করব যে তোমার কখনো কোনো অসুবিধা হবে না। আল্লাহ হাফেজ। জানি না কবে দেখা হবে, যদি কখনো নিয়তির খেলায় দেখা হয়ে যায় সেদিন কথা হবে। আচ্ছা, একটা কথাই বলবো, ভালো থেকো আর নিজের যত্ন রেখো। কারণে আমি ভুলছিলাম, যার মাসুল এখন আমাকে দিতে হবে। কথাটা বলে চোখের পানি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসলাম। আজকে কান্না করা ছাড়া আমার জীবনে আর কিছুই নেই, কারণ কান্নাই একমাত্র সঙ্গী যেটা আমাকে এখন বয়ে নিয়ে বেড়াতে হবে। কারণ আমি ভালোবেসেছিলাম আশিককে, আশিকও আমাকে ভালোবেসেছিল। দুজন দুজনকে এতটাই ভালোবাসতাম যে একজন থার্ড পার্সনের জন্য ভালোবাসার সম্পর্কটা বিচ্ছেদে পরিণত হয়। তারপর আর কি বলবো, আর বাকি কথাগুলো তো আপনারা শুনলেনই। আর ভালোবাসায় আমি এতটাই পাগল ছিলাম যে আশিক যেটাই বলেছে সেটাই করেছিলাম। সে বলেছিল সম্পর্কে, সে বলেছিল শারীরিক সম্পর্ক করতে, সেটাও করেছি। তাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, কিন্তু আমি যে তাকে একটু ভুল বুঝেছি, সেটাই নাকি আমার পাহাড় সমান দোষ। আমরা মেয়ে মানুষ, আমরা সামান্য একটা বিষয় নিয়ে যুক্তি তর্ক করি, ছেলে মানুষ কখনোই সেটা নিয়ে আর কথা বলে না, সেখানেই সম্পর্কটা শেষ করে দেয়। এইটুকুও মেয়ে মানুষদের মনে ফিলিংস বোঝার চেষ্টা করে না। আমি যদি একটু অভিমান করি তাহলে আশিক কখনোই আমার অভিমান ভাঙতে আসতো না। সব সময় আমি অভিমানগুলো জমিয়ে রাখতাম যে কোনো একদিন হয়তো ভাঙতে আসবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমি আমার সর্বোচ্চ দিয়েও তাকে হয়তো খুশি করতে পারিনি, যার জন্য আজকে আমার এই অবস্থা। আমি বলবো না যে আমার দোষ নেই এখানে, আমারও যথেষ্ট পরিমাণ দোষ ছিল, কিন্তু দুজনের ভিতর কথা বলে নিয়ে সম্পর্কটা কিন্তু ভালো করা যেত। আশিক একবারও চেষ্টা করেনি সম্পর্কটা ভালো করার। যাই হোক, এখন এসব কথা বলে হয়তো কোনো কিছু হবে না, কারণ সব শেষ হয়ে গিয়েছে। এখন হয়তো আমাকে কষ্টের সাথে যুদ্ধ করে জীবনটা পার করে দিতে হবে। আজকে প্রতিজ্ঞা করলাম, এরপর থেকে আর কোনো দ্বিতীয় পুরুষ আমার জীবনে আসবে না। একাই সারা জীবন বেঁচে থাকবো। আর আমার পেটে যে আসবে, না জানি ছেলে হবে নাকি মেয়ে হবে, সেটা আমি নিজেও জানি না। তাকে নিয়ে সারা জীবন পার করে দেব। আর কোনো দ্বিতীয় পুরুষ আমার জীবনে জায়গা দিব না, এটা আমি প্রতিজ্ঞা করলাম। আর আমি যেটা প্রতিজ্ঞা করি তা অক্ষরে অক্ষরে পালন করি। আমি আশিক, আর আপনারা হয়তো গল্পটা শুনে ভাবতেছেন যে আমি এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ কেন, কি করলাম একটা মেয়ের সাথে। আপনারা হয়তো জানেন না আমার মনের ভিতরে কি চলতেছে। যখন শুনতে পেয়েছিলাম যে আমার অনাগত বাচ্চা আসতে চলেছে প্রিয়াঙ্কার পেটে, তখন আমার কতটা খুশি লাগতেছিল সেটা আমি জানি। কিন্তু আমি এতটা বোকা না, এত সহজে প্রিয়াঙ্কাকে মেনে নেব, কারণ একটু সময় লাগবে। আমার খুব খুশি লাগতেছে, কিন্তু যে মানুষটা অল্পতে একটা ভালোবাসার মানুষকে অবিশ্বাস করতে পারে, তাকে তো একটু হলেও কষ্ট দিতে হবে। আমি তো আর প্রিয়াঙ্কাকে কম ভালোবাসি না,
আমার সর্বোচ্চ দিয়ে তাকে ভালোবাসি। কিন্তু মেয়েটা একটু পাগলি টাইপের, কখন কি করে বসে না বসে একটু খেয়াল রাখতে হবে। কখন কোথায় যায় না যায় সবকিছু একটু দেখে শুনে রাখতে হবে, না হলে পরে আবার সমস্যায় পড়তে পারে। কি করে না করে রাগের বশে আন্টিকে আগে থেকে হ্যান্ডেল করে রাখতে হবে সবকিছু। মেয়েটাকে এখন কিছু বুঝতে দেওয়া যাবে না, তাকে সারপ্রাইজ দিতে হবে। কিন্তু এখন কি করা যায় আমি ভেবে পাচ্ছি না। হয়তো আমার রাগ দেখানোটা একটু বেশি হয়ে গিয়েছে। এখন তাকে ফলো করতে হবে। আমি তাকে ফলো না করলে কখন কি করে বসে বলা যায় না। আর ভালো যেহেতু তাকে বাসি, তার মানে এই নয় যে তাকে ছেড়ে দিয়ে যাব। আর আমাদের মাঝে যে একটা বিচ্ছেদ হয়েছে, তার মানে এটাও নয় যে আমি তাকে একদম ছেড়ে দিয়েছি। বাট একটা বিষয় আমি বুঝতে পারি নাই, যে আমার মাঝে মাঝে কি এমন হয়েছে যে আমি তাকে বুঝতে পারি না। এখানে আমার কিছু সমস্যা আছে, আমি সেটা মেনে নিচ্ছি। কিন্তু আপনারা শুধু দেখতে থাকেন কিন্তু আপনারা শুধু দেখতে থাকেন না তাকে আমি কিভাবে একটু জ্বালাতন করি আর খুনসুটি একটু ভালোবাসি। পুরো গল্পটা আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ পুরো গল্পটা এত সুন্দর হতে চলেছে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয়াঙ্কা আপু, কোথায় তুমি? তোমার ছেলে কান্না করতেছে, আমার কোলে থাকতেছে না। তাড়াতাড়ি চলে আসো। এই তো হয়ে গেছে, আমার কাজ শেষ। আর একটু অপেক্ষা করো, আর 2 মিনিট লাগবে। আমি এই কাজটা শেষ করে যাচ্ছি। আর একটু তাকে দমিয়ে রাখার চেষ্টা করো। আপু, মানাতে পারতেছি না তো। তাড়াতাড়ি আসো। আর তোমাকে এত কাজ করতে হবে না। সারাদিন এত কাজ করো, আর সন্ধ্যার সময় একটু ছেলেকে সময় দিবে, তা না করে সন্ধ্যার সময় কাজ নিয়ে ব্যস্ত থাকো। এইটা হইলো কিছু? কি করব বল? যদি কাজ না করি তাহলে খাইতে পারবো না। এই পেটের জন্যই তো কাজ করি। আর কি করব? আর তুই না থাকলে তো আজকে আমার যে কি হইতো সেটা আমি কল্পনাও করতে পারতেছি না। হয়েছে, থাক। এখন আর এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তাড়াতাড়ি আয়, তোর ছেলেকে তুই সামলে নে। আমি পারতেছি না, এত কান্না করতেছে। টেনশন করিস না, আর একটু ধৈর্য ধর। আমার ছেলে শান্ত হয়ে যাবে। আর তুই কেমন খালামুনি যে তার ভাগ্নেকে সামলাতে পারে না? আমার ছেলেকে সামলাতে পারতেছিস না? নিজের ছেলে হলে কি করবি ভেবে পাচ্ছি না। আমাকে জ্ঞান দিতে হবে না। আর আমি বিয়ে করব না। তোমার সাথে সারা জীবন থাকবো। তোমার মতো একটা বোন থাকলে বিয়ে করার দরকার হয় না। তুমি আমাকে কি বিয়ে দিয়ে তোমার কাছ থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? আর তোমাকে আর আমাকে সহ্য হয় না তোমার নাকি? হয়েছে, আর এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি একদম। এখন আমি চলে এসেছি। আমার ছেলেকে দে আমার কোলে। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম পাড়িয়ে দিয়ে কাজগুলো শেষ করে ঘুমাবো আমি। আর তুই যা, গিয়ে এখন পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়। কালকে স্কুল বন্ধ, যার জন্য আর আমি কালকে স্কুলে যাব না। আর আজকে আমি তোমার কাজে সাহায্য করব। কতদিন ধরে তোমার কাজে সাহায্য করতে পারি না। তুমি একাই সবকিছু করো আর একটা দোকান সামলাও। তুই পারবি না এসব করতে। তুই পড়াশোনা করতেছিস, পড়াশোনা কর। আমি এসব করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, বুঝেছিস? আর আমার সমস্যা হয় না। তুই আমাকে নিয়ে কোনো টেনশন করবি না। তুই পড়াশোনা ঠিক মতো কর। আমাকে যেন বৃদ্ধ বয়সে কাজ করতে না হয়, তার একটা ব্যবস্থা করে দিবি। আচ্ছা আপু, হয়েছে। আর আমাকে লজ্জা দিতে হবে না। আর আমি তোমাকে সর্বোচ্চ একটা বছর কাজ করতে দেব। আমি এরপর যে কোনো একটা চাকরি খুঁজে নেব। তারপর তোমাকে বসিয়ে খাবো। তুমি আমার জন্য অনেক করেছো। আর না। হয়েছে, তোরা অনেক বকবক করা। এখন যা, আর এখন পড়াশোনা কর। আমাকে আমার কাজ করতে দে। আমার ছেলে এখন ঘুমাবে। আর ডিস্টার্ব করিস না তুই আমার ছেলেকে। এতক্ষণ যে তোমার ছেলে তোমার এতক্ষণ যে তোমার ছেলে আমাকে ডিস্টার্ব করলো, তার কি হবে? তুমি সেটা নিয়ে কি বলবে? এখন যদি আমি তোমাকে সেই বিচারটা দিই, তুমি তার কি বিচার করবে বলো? হয়েছে বোন, আর বকবক করতে হবে না তোমাকে এখন। হয়েছে বোন, এখন আর বকবক করতে হবে না তোমাকে। এখন তুমি যাও, সুন্দর করে তোমার পড়াশোনা শেষ করো। ঘুমানোর সময় এখন তোমার সাথে অনেক গল্প করব। কালকে যেহেতু তোমার স্কুল বন্ধ, তাই এখন তুমি যাও। আর আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিই। তারপর কেয়া একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর আমিও চুপচাপ কোনো কথা না বলে আমার ছেলেকে নিয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। এখন তার ঘুমানোর দরকার, কারণ সারা দিন এত পরিশ্রম করি আমার ছেলেকে আমি ঠিকঠাক মতো সময় পর্যন্ত দিতে পারি না। আপনারা ভাবতেছেন যে গল্প কোথা থেকে কোথায় চলে আসলো, আর আমার জীবন কাহিনী 1 বছরে কি ঘটে গেল যে 1 বছর পরের ঘটনা আপনাদেরকে বলেছি। 1 বছর আগে কি এমন হলো সেটা আমরা
স্কিপ করে রেখে আসলাম। আসলে এই 1 বছরে আমি অনেক কিছু হারিয়েছি। আমি আমার আম্মুকে হারিয়েছি, আর একটা জিনিস শুধুমাত্র পেয়েছি, সেটা হলো আমার ছেলে। আপনারা ভাবতেছেন তাহলে আশিক কোথায় গেল? তাকে আমি যাকে চিনি না এখন, কারণ আমি ওয়াদা করেছিলাম তার সামনে আর কখনোই যাব না। আর সে আমাকে বাধা দিয়েছিল আমি যেন কখনো তার সামনে না যাই। আমি অনেক কষ্ট করেছি, অনেক মেহনত করেছি, আর শেষ পর্যন্ত আমার ছেলেকে আমি এই পৃথিবীর মুখ দেখাতে পেরেছি। আমি ভালো করে জানি এই সব কিছুই ভুল ছিল আমার জীবনে। আমি যেদিন এই সম্পর্কে আমি যদি এই সম্পর্কে না যাইতাম, তাহলে আজকে আমাকে এই ভুলের মাসুলগুলো দিতে হতো না। আজকে আমার জীবনটা অন্যরকম হতে পারতো। আসলে মানুষ ভুল করেই সবকিছু থেকে শিক্ষা নেয়, ভুল না করে কোনো কিছু থেকে শিক্ষা নেওয়া যায় না। আশিক কেমন আছে জানি না, কিন্তু তার জন্য দোয়া করি সে যেন সব সময় ভালো থাকে। ভালোবাসা যে এমন একটা অনুভূতি যেটা সারা জীবন মনের ভেতর ধরে রাখতেই হয়, আর ইচ্ছে করলেও সেই ভালোবাসার স্মৃতিগুলো মুছে দেওয়া যায় না। আমি শতবার চেষ্টা করেছিলাম, পারিনি। এই অনুভূতিগুলো এতটা বিষাক্ত যেটা বলার বাহিরে। আপনাকে প্রতিটা মুহূর্ত জ্বালিয়ে পুড়িয়ে খান খান করে দেবে, কিন্তু তারপরেও আপনাকে ছেড়ে চলে যাবে না। এই স্মৃতিগুলো সেই বুঝবে যে একবার একটা মানুষকে সত্যিকার ভালোবেসেছিল, আর সেই মানুষটার সাথে তার বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই জানে যে ভালোবাসার কষ্ট আর ভালোবাসার স্মৃতিগুলো যে কতটা বেদনাদায়ক। জানি না কখনো আশিকের সাথে দেখা হবে কিনা, কিন্তু আশিককে দেখার ইচ্ছা অনেক। একবার তার সামনে যাব বা একবার লুকিয়ে হলেও তাকে দেখে আসব, কিন্তু সেই ভাগ্যটা হয়তো আমার হবে না। আমার নিজেকে অনেক আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, এইরকম পাগলামি না করে তোর জীবনে তুই স্থির থাকবি। আমার মন মানে না। আসলে মন কারো কথা শুনতে নারাজ, মন কারো কথাই শোনে না। মন মনের গতিতে চলে, আমরা মনের উপর কখনো কন্ট্রোল করতে পারি না। অনেক বক বক করলাম, এর মাঝে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এখন বাকি কাজগুলো শেষ করি। আর এখন দোকানটা আমাকে বড় করতে হবে, আর এখানে একটা হোটেল সিস্টেম করতে হবে, কারণ এখানে এখন শহর হওয়া শুরু হয়ে গিয়েছে। তার মানে আমি যদি এখন একটা হোটেল তৈরি করতে পারি, তাহলে নিশ্চয়ই আমার এখান থেকে কিছু ইনকাম আসবে। সেই পরিকল্পনা মাফিক কাজ করতেছি। আর আমার সাথে যে ছোট বোনটা আছে কেয়া, তাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, আর সে আমার এতটা উপকার করেছে যেটা বলার বাহিরে। এখন আমাকে বড় মাপের একজন বিজনেসম্যান হতে হবে। এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে, আর আমাকে প্রচুর কঠোর হতে হবে। কোনো পুরুষের প্রতি আমার আকর্ষণ নিয়ে যাওয়া যাবে না। তারপর আমি বিছানা ছেড়ে উঠে আমার কাজগুলো করতে লাগলাম, কারণ এখন যদি আমি শুয়ে থাকি, সব পরিকল্পনা করি, তবে কখনোই হবে না। কারণ আমাকে কাজ করতে হবে, আর কাজ করলে আমি আমার সাফল্য অর্জন করতে পারবো। কাজ না করলে আমি আমার সাফল্য অর্জন করতে পারবো না। আশিক ভাইয়া, কই তুই? আর তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিসের জন্য? এত ব্যস্ত থাকিস ব্যবসার কাজে? এত ব্যবসা করে কি করবি বল? আর তোর কে এমন আছে যার জন্য তুই এত টাকা ইনকাম করবি বল? আমাকে একটু চিল করা উচিত, তাই না? আর বলিস না, যতটা চাই কাজের চাপ নিব না, যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু পারি না রে। তুই কখনো পারবিও না, আমি ভালো করে জানি। এখন চল, কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমার সব বন্ধুরা যাচ্ছে, আর সাথে তো কিছু বান্ধবী আছে, তাদের সাথে তুইও একটু মজা করতে পারবি। আর তার সাথে তুই যদি কাউকে পছন্দ করিস তাহলে তো হয়ে গেল, আমার একটা ভাবি হয়ে গেল। তোকে এর আগে বলেছিলাম যে তুই আমাকে কোনো মেয়ে বা কোনো তোর বান্ধবীর মাঝে আমাকে টানাটানি করবি না, কারণ আমি মেয়ে মানুষদের থেকে দূরে থাকতে চাই সব সময়। আমি বুঝতে পারি না ভাইয়া, তোকে যখন আমি কখনো বিয়ের কথা বলি বা আমার কোনো সুন্দরী বান্ধবীর সাথে তোকে পরিচয় করিয়ে দিতে চাই, তুই সবসময় আমাকে রাগ দেখিয়ে কথা বলিস। ব্যাপারটা কি বলতো? আজকে আমি শুনতে চাই। এখানে কোনো ব্যাপার নেই, এখন তুই এখান থেকে চলে যা, এটাই হলো কথা। আর আমার এখন কাজের ডিস্টার্ব হচ্ছে, তোর সাথে আমি বিকেলে দেখা করতেছি, এখন তুই যা। ভাইয়া, তুই কিন্তু আমার কথাটা ইগনোর করতেছিস, আর আমাকে রাগ দেখিয়ে সবসময় চুপ করিয়ে দিস। ব্যাপারটা কি বলতো? আমি আর এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, তুই এখন এখান থেকে যাবি কিনা সেটা বল, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রাগ উঠতেছে আমার। আর তুই এখন কলেজে যাবি নাকি কোথায় যাচ্ছি, যা। আমিও আর আসবো না। তুই যতই আমাকে ডাক, আমি কখনোই তোর কাছে আসবো না, কারণ আমি যখন ডাকলে তোকে পাবো না, তাহলে তুই ডাকলে কেন আমি আসবো বল?
দেখ ভাই, এখন মাথা ঠিক নেই, কখন কি বলতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তুই এখন প্লিজ এখান থেকে যা, না হলে কিন্তু আমার মাথা কি। আচ্ছা, বুঝতে পেরেছি। আর তোকে কিছু বলতে হবে না। এখন চল, আমি তাহলে এখান থেকে যাচ্ছি। তুই তোর কাজ নিয়ে থাক, আর আমার মতো আমাকে থাকতে দে। তুই তোর মতো সারাদিন কাজ কর। বুঝলাম না, রাগ দেখে চলে যাচ্ছিস কেন বুঝতে পারতেছি না। আমার উপর এত রাগ কেন তোর? আর আমার যে কথাগুলো ভালো লাগে না, তোকে তো আগেই বলে রাখছি যে সেই কথাগুলো আমার সামনে বলবি না। আমার কারো উপর রাগ নেই, আমি কারো উপর রাগ দেখাতে পারি না, সেই অধিকার বা সেই ক্ষমতা আমার এখনো হয়নি। তাই আমি আমার মতো চলে যাচ্ছি। আর তুই আমাকে কখনো ডাকবি না, কখনো আমি তোর সাথে কথা বলবো না, এটাই হলো বড় কথা। যদি তুই কালকে আমার সাথে না যাস, তাহলে তোর সাথে আমার কখনোই কথা নাই। আচ্ছা, তাহলে তোর এই বাহানা আমি ভেবে দেখবো ব্যাপারটা, আর রাতে তোকে ডিসিশন জানিয়ে দেব। এখন মন খারাপ না করে কলেজে চলে যা, ক্লাস করে মন ফ্রেশ করে সবার সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আয়। রাতে তোর সাথে ডিনারে কথা হবে। আচ্ছা, দেখি আমার ডিসিশন কি সেটা আমি তোকে জানিয়ে দিলাম। আর তোর কি ডিসিশন আসে সেটা আমাকে জানিয়ে দিস। যদি কালকে তুই আমার সাথে এই 7 দিনের ট্রিপে না যাস, তাহলে তোর সাথে টোটালি আমার কথা বলা বন্ধ। তুই তোর মতো চলবি, আমি আমার মতো চলবো। কথাটা বলে মাহিন সেখান থেকে রাগ দেখিয়ে চলে গেল। বুঝলাম না এত রাগ দেখানোর কি আছে, আর আমি তো কি করব ভেবে পাচ্ছি না। আমার কেমন জানি কোনো মেয়ের কথা শুনতে ইচ্ছে করে না। আমার সবসময় একটাই ভাবনা যে প্রিয়াঙ্কাকে আমি একদিন না একদিন খুঁজে পাবো। তাকে আমি হারিয়ে ফেলেছি যেদিন আমি তার পেছনে গিয়েছিলাম, কিন্তু তাকে আমি খুঁজে পাইনি। তার বাসায় পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু বাসা থেকে বলেছিল যে তার আম্মু নাকি অসুস্থ, হসপিটালে চলে গিয়েছে। আর আমি ইমিডিয়েটলি আমাদের কুড়িগ্রাম জেলার যত হসপিটাল আছে সবগুলোতে খোঁজ দিয়েছিলাম, কিন্তু একটাতেও তাকে আমি খুঁজে পাইনি। আমি আমাদের পুরো শহর তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, প্রতিটা গলি, প্রতিটা জেলা, প্রতিটা উপজেলা, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তাহার যত রিলেটেড ছিল, যাদেরকে আমি চিনতাম, সবার সাথে কথা বলেছি, কেউ তার ডিটেলস আমাকে দিতে পারিনি। আমি হতাশ হয়ে গিয়েছিলাম সেদিন। আমি তাকে 6টা মাস খুঁজেছি, এখনো খুঁজতেছি। এখন অবশ্য নিজেকে একটু মানিয়ে নিয়েছে যে কাজের ফাঁকে ফাঁকে তাকে খুঁজতে হবে। অনেক উশৃঙ্খল হয়ে গিয়েছিলাম তার জন্য। কিন্তু মানুষ কতদিন এভাবে চলতে পারে? যদি আমি নিজেকে শেষ করে দেই, তাহলে তো তাকে আমি খুঁজে পাবো না। তাই নিজেকে গঠন করে তাকে খুঁজতে হবে। আর আমি সেদিন এরকম করলাম। সেদিন যদি আমি এরকমটা না করতাম, তাহলে হয়তো আজকে আমার এরকম দিন দেখতে হতো না। আজকে হয়তো সে আমার পাশে থাকতো, আর আমি তার সাথে সাথে সবকিছু শেয়ার করতে পারতাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আজকে দুইজন দুই দিকে, কেউ কাউকে চিনি না, কে কোথায় আছি না আছি ঠিক নেই। একদম দুইজন দুই মেরুর বান্দা হয়ে আছি। আদৌ কি তাকে আমি খুঁজে পাবো কিনা সেই টেনশনে সারাদিন আমার কোনো কাজ ঠিক মতো হয় না, শুধু তার টেনশনে। আর সে বলেছিল সে অন্তঃসত্ত্বা ছিল, তার মানে আমার বাচ্চা এখনো পর্যন্ত পৃথিবীতে চলে এসেছে হয়তো। কিন্তু আমি তাকে এখনো খুঁজে পেলাম না। আমার মতো দুর্ভাগা ছেলে হয়তো পৃথিবীতে আর একটাও নেই। ভালোবাসার মানুষকে পেয়েও তাকে ঘৃণা করলাম, তাকে বুঝেও না বোঝার ভান ধরে দূরে সরিয়ে দিলাম। এখন তার জন্য আমার ভেতরটা ফেটে যাচ্ছে, আর আমার জন্য সে হয়তো অনেক কষ্টে আছে। আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। তুমি তো আমার কথাই রাগ করো না, কিন্তু আজকে এই কথাটা জিজ্ঞেস করার পর যদি তুমি রাগ হয়ে যাও, আর তার জন্য আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি। কি এমন কথা জিজ্ঞেস করবি যার জন্য আমি তোকে আবার রাগ দেখাবো? আচ্ছা বল, সমস্যা নেই, কি বলবি? তুমি তো আমাকে ভাইয়ার কথা কখনো বলো না, মানে আমি বোঝাতে চাচ্ছি যে তুমি তো আমাকে তোমার স্বামীর কথা কখনো বলো না। আর আমিও তো এই বিষয়টা তোমাকে কখনো জিজ্ঞেস করিনি। আজকে আমার না একটু জানার ইচ্ছে করতেছে, বলবে আমাকে? তুমি এখন এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে পড়াশোনা নিয়ে মাথা ঘামাও, তাহলে কাজে লাগবে। আর আমি চাই না তুমি আমাকে এই প্রশ্নগুলো আর কখনো জিজ্ঞেস করো, বুঝতে পারছো? সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমাকে কি বলা যাবে না? আর আমি কি এমন দোষ করলাম এই কথাটা জিজ্ঞেস করে, যার জন্য তুমি আমাকে রাগ দেখিয়ে কথা বলতেছো? আমি তো ভুল কোনো কিছু জিজ্ঞেস করিনি। আমিও জানি যে তুমি আমাকে ভুল কোনো কিছু জিজ্ঞেস করোনি, কিন্তু আমি চাচ্ছি না এসব তোমার সাথে শেয়ার করতে। আর তুমি নেক্সট টাইম এসব বিষয়ে কখনো জানতে চাইবে না। হুম, তাহলে আমি আর কখনো তোমাকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলবো না, আর আমিও আর কখনোই এই বিষয়গুলো জানতে চাইবো না। আমি বুঝতে পারতেছি যে তোমার জানার ইচ্ছে করতেছে, কিন্তু এসব কথা না জানাই ভালো হবে তোমার জন্য। তোমার জন্য মঙ্গলজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর আমি চাই না এই কথাগুলো কাউকে বলতে। আমি নিজেই এই কথাগুলো ভুলে থাকতে চাই। তাই প্লিজ আর কখনো এই কথাগুলো বলে আমাকে কষ্ট দিস না তুই। আচ্ছা আপু, আমি বুঝতে পেরেছি।
আর কোনো সমস্যা হবে না। আমি আর তোমাকে প্রশ্নগুলো কখনো করব না। আর এখন তো রাত অনেক হয়ে গিয়েছে, ঘুমাবে না তুমি? এখন তো ঘুমাতে হবে, আর তুমিও ঘুমিয়ে পড়ো। তাহলে দেখবে যে কালকে অনেক ভালো লাগবে। রাত জাগলে সকালে যদি ঘুম থেকে উঠতে না পারো, তাহলে দেখবে যে সারাদিন খারাপ যাবে। আমি বুঝতে পারছি আপু। আচ্ছা, তাহলে গুড নাইট। আমি এখন ঘুমিয়ে পড়লাম, তুমিও ঘুমিয়ে পড়ো, কালকে সকালে কথা হবে। আমার ঘুম পাচ্ছে। কথাটা বলে আমার ছোট বোনটা ঘুমিয়ে পড়লো। কালকে হঠাৎ করে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলো কেন? নিশ্চিত তাকে কেউ জিজ্ঞেস করতে বলেছিল। তা না হলে তো এই মেয়ের মাথায় এসব কথা আসার কথা না। নিশ্চয়ই তাকে কেউ বলেছে যে তোর আপুর জীবন সম্পর্কে একটু জানাও, চেষ্টা করিস। না হলে তো আমার যতটুকু জানা সেই হিসেবে তো আমার বোন আমাকে এইসব প্রশ্ন করার সাহস পর্যন্ত পায় না। এসব বিষয়ে পরে দেখা যাবে। আর একটু আগে আমার এক বান্ধবী এসএমএস করলো, কালকে নাকি কয়েকজন আমাদের এখানে ঘুরতে আসবে। তাদের নাকি থাকার জায়গা লাগবে, আর আমার তো পাশের রুমটা ফাঁকা আছে। আমার বান্ধবীর ওইখানে নাকি সবাই বুকিং দিয়েছে, কিন্তু একটা মানুষের নাকি জায়গা হবে না। তার জন্য সে আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আর আমাকে অ্যাডভান্স কিছু পেমেন্ট দিয়েও দিয়েছে। তার জন্য আর না করতে পারিনি। আমাকে না বলে আগেই টাকা পাঠিয়ে দিয়েছে আমার বিকাশ নাম্বারে। তারপর ফোন করে সব বলতেছে। এখন তো আমি না করতে পারবো না, আর তার সাথে তো আমাকে সবকিছু মেনটেন করে চলতে হয়। তাই আর কোনো কিছু বলতে পারলাম না। আমিও মেনে নিয়েছি। এখন দেখা যায় কালকে সকালে উঠে পাশের রুমটা পরিষ্কার করতে হবে। আজকের মতো আপাতত ঘুমাই। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আর কতক্ষণ লাগবে তোমার? আর আমি তোমার জন্য কতক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতেছি, আমি বুঝতেছি না তোমার মতি গতি কি। এই তো আমার হয়ে গিয়েছে। এত বকবক করিস কেন? বুঝতে পারি না। আমি ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাচ্ছি অনেকদিন পরে। তার উপর তোর বন্ধু বান্ধবদের সাথে একটু তো হালকা করে হলো নিজেকে পারফেক্ট ভাবে গুছিয়ে নিতে হবে, তাই না? বুঝতে পেরেছি, এখন আর বেশি সময় নেওয়া যাবে না, কারণ সবাই আমাকে মেসেজ করে মেজাজটা গরম করে দিচ্ছে। সবাই নাকি বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তুমি একটু তাড়াতাড়ি করো, তাহলে ভালো হয়। এই তো আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখন চল তাড়াতাড়ি। অনেক কথা বলেছিস, এখানে আর কথা হচ্ছে না। এখন চল দেখি কি করা যায়। ভাইয়া দেখো, তুমি কিন্তু সেখানে গিয়ে মোড অফ করে রাখতে পারবে না। সবসময় হাসি খুশি থাকবে, আর সবার সামনে সুন্দরভাবে একটু মেশার চেষ্টা করবে। হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস, এখন চল। না হলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আর পরে আমাকে দোষারোপ করবি, সেটা আমি ভালো করে জানি। এখন চল তাড়াতাড়ি। আচ্ছা ভাইয়া, তুমি এত হ্যান্ডসাম আর তুমি সবসময় নিজেকে নিজের কাছে লুকিয়ে রাখো কিসের জন্য? বুঝি না। তোমার যেটা আছে সেটা দেখিয়ে বেড়াও, প্রথমে তোমার উপর ফিদা হয়ে যাবে জানো। আমি চাই না অনেক মেয়ের কাছে গিয়ে মেয়েদের ক্যারেক্টার লেস করতে। আর তখন তোর সমস্যা হবে, তখন তোর ভাবি অনেক হয়ে যাবে। কোনটাকে সামলাবি তুই ভেবে দেখ। আমি ভালো করে জানি তোমার সাথে কথায় আমি কখনো পারবো না। এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো, তারা আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। এখান থেকে 100 কিলোমিটারের মতো দূর হবে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বিকেলে গিয়ে ওইখানে আড্ডা মারতে হবে। বুঝতে পেরেছি তো, সমস্যা হবে না, আমি ড্রাইভ করি, তুই দেখ, আমি তাড়াতাড়ি তোকে নিয়ে যাব, সমস্যা নেই। আর সবার আগে গিয়ে আমরা সেই লোকেশনে পৌঁছাবো, দেখতে থাক শুধু তুই। তারপর মাহিন আমার সঙ্গে কোনো কথা বলল না। আমি চুপচাপ এখন ড্রাইভিং করতে লাগলাম, কারণ এখন আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে সেখানে। যতই হোক ছোট ভাইয়ের একটা প্রেস্টিজ আছে, আমার জন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে। আর যাতে করে শুনতে না হয় তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। আর মাহিন যদি এখন ড্রাইভিং করে তাহলে দেখা যাবে যে মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে পারবে না, কারণ তার একটা টেনশন থাকবে কতক্ষণ লাগবে তার সেখানে পৌঁছাতে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, তাই আমি ড্রাইভিং করতে লাগলাম। তারপর সেই গন্তব্যস্থানে পৌঁছাইলাম, যেখানে মাহিনের বাকি বন্ধুরা উপস্থিত ছিল। আমরা সেখানে একসাথে হয়ে একটু কথা বলে সবাই বেরিয়ে পড়লাম সেই গন্তব্যস্থলের দিকে। রাস্তাটা তো বেশ সুন্দর, আর পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আজ কতদিন পরে বের হচ্ছি, আর এর আগে তো এই এলাকার বাইরে কখনো যাওয়া হয়নি। আজকে প্রায় 1 বছর ধরেই ঘর বন্দি হয়ে আছি বলা যায়। প্রিয়াঙ্কার টেনশনে মাথায় এমন যন্ত্রণা হয় মাঝে মাঝে, যার জন্য কোথাও যাওয়ার সাহস পাই না, কখন কোথায় কি ঘটে যায়। আর আজকে ভাইয়ের সঙ্গে যাচ্ছি, ভালোই লাগতেছে। অনেকদিন পর এরকম একটা আড্ডা, অনেক ভালো লাগবে। হয়তো সময়টা ভালোই কাটবে এই 5-6 দিন। ছোট ভাই একটা আবদার করেছে, যদি সেটা পালন না করি তাহলে কিসের আমি বড় ভাই? বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার, তাই না? তারপর আমরা সেখানে গিয়ে পৌঁছে গেলাম। আর আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা বর্ণনা করার মতো নয়।
অসাধারণ একটা জায়গা। এই জায়গায় যদি একটা প্রজেক্ট নেওয়া যায় তাহলে বিপুল পরিমাণ টাকা এখান থেকে লাভ করা যাবে। আর আমার মাথায় একটা আইডিয়া আসলো জায়গাটা দেখে। এই জায়গায় যদি একটা কোম্পানি দাঁড় করাতে পারি তাহলে নিশ্চিত অনেক ভালো কিছু করা সম্ভব এখান থেকে। আর জায়গাটা বেশ নির্মল প্রকৃতির, অনেক ভালো লাগতেছে। সবাই সবার মতো মজা করতেছে। আমিও সবার সাথে একটু মজা করার চেষ্টা করতেছি, নিজেকে মানিয়ে নেওয়ার। না হলে আমার ছোট ভাইয়ের মন খারাপ হয়ে যাবে। আমি চাই না তার মন খারাপ করে দিতে। আপু, আমি শুনলাম আজকে নাকি আমাদের এখানে কে থাকতে আসবে। আর আমাকে ওই পাশের বাসার যে আপু আছে না, সে বলল। একদম ঠিক শুনেছিস, আজকে আমাদের এখানে কয়েকজন লোক থাকবে আর তাদের টাকা অলরেডি আমাকে দিয়ে দেওয়া হয়েছে, তাই আর না করতে পারিনি। একটু কয়েকদিন মানিয়ে চলতে হবে। আরে আপু, সমস্যা নাই। আমাদের আবার কিসের সমস্যা হবে? আমাদের তো ভালোই হবে, কারণ আমরা কয়েকদিন কয়েকটা মানুষকে অতিথি আপ্যায়ন করতে পারবো। আর যদি সেটা ভালোভাবে করতে পারি, তাহলে যদি তারা পরে কখনো আসে, আমাদের এখানে চলে আসবে সোজা। বাহ, তোর মাথায় তো বুদ্ধি আছে, মানতেই হবে। তোর এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো। এই মানুষগুলোর ভালোভাবে অতিথি আপ্যায়ন করলে তারা যদি পরে কখনো আসে সোজা আমাদের এখানে আসবে আর আমাদের ব্যবসা ভালোভাবে চালাতে পারবো। আর আমি চাচ্ছি না আমার বান্ধবীর ব্যবসা ডাউন করতে, কিন্তু নিজের একটু স্বার্থ হাসিল করতে হলে কিছু স্বার্থ ত্যাগ করতে হয়। আচ্ছা আপু, তাহলে আমি তোমার কাজে একটু সাহায্য করি। আজকে আর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর লোকগুলো এসেছে দেখলাম, হয়তো এখন এখানে আসবে না, রাতে আসবে। তাহলে আমরা এখন আমাদের কাজগুলো শেষ করেই ফের তাড়াতাড়ি। কি বলছিস, চলে এসেছি অলরেডি? তাহলে তো এখন অনেক কাজ বাকি, আমাকে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তুই একটু আমাকে সাহায্য কর, তাহলে তাড়াতাড়ি শেষ করি। তাহলে এখন আমরা কথা না বলে কাজটা শেষ করি। পরে রান্না করতে হবে, আরো কত কি। এখন তাড়াতাড়ি করো। আর ভালোভাবে আপ্যায়ন করতে হবে, কথাটা মাথায় রাখবে তুমি। আর আমি দেখতেছি কি করা যায়। তারপর আমি আর আমার ছোট বোন সবকিছু করতে লাগলাম, আর যাতে কোনো কিছুর কমতি না থাকে সেদিকে একটু খেয়াল করতে লাগলাম। আমাদের সাধ্যের মধ্যে যেটা যেটা করা যায় সব কিছু করতে লাগলাম, যাতে করে কোনো মানুষের অসুবিধা না হয়। আমরা যদি এই লোকগুলো হাতে রাখতে পারি বা একটু ভালোভাবে আপ্যায়ন করতে পারি, তারা যখন পরে আমাদের এখানে কোনো প্রজেক্টের কোনো কিছু করতে আসবে তখন নিশ্চিত আমাদের এখানে কথা বলবে। তাহলে ধীরে ধীরে আমাদেরও মানুষ হয়ে যাবে, আর তাদের মাধ্যমে আমরা আরো মানুষ ধরতে পারবো, আর এভাবে আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারবো। না হলে সমস্যায় পড়তে হবে, এত সহজেই কাউকে ম্যানেজ করতে পারবো না। তারপর আমি আর আমার ছোট বোন সবকিছু কমপ্লিট করলাম, আর আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। রান্নার কাজ প্রায় শেষের দিকে, আর আমার বান্ধবীর মধ্যে আমাকে ফোন করে বলে দিয়েছে যে তারা ঘুরোঘুরি করতেছে। তারা নাকি সবাই সন্ধ্যার পরে, মানে আমাদের এখানে যারা থাকবে, চলে আসবে। তার জন্য আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে লাগলাম। কাজগুলো তাড়াতাড়ি শেষ করে সবকিছু পরিপাটি করে রাখলাম, আর সুন্দরভাবে ডাইনিং টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখলাম। তারা যেহেতু এখন রেস্ট করতেছে, তার মানে এখানে এসে খাওয়া দাওয়া করতে চাইবে, তার জন্য সবকিছু আগে থেকেই ঠিক করে রাখলাম। ভাইয়া চলো তাহলে এখন আমরা আমাদের থাকার জায়গায় চলে যাই। আমাদের আলাদা থাকতে হবে, কারণ একসাথে জায়গা হবে না। দেখতেই তো পারতেছো কি অবস্থা। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এখন আমরা কোথায় থাকবো? আর এখান থেকে কত দূর যেতে হবে বুঝতেছি না তো। আরে ভাইয়া বেশি দূর না, সামনে যে বাসাটা দেখা যাচ্ছে সেখানে একটা রুম ফাঁকা আছে। আমাদের সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন সেখানে গিয়ে থাকবো। সকালে উঠে সবার সাথে আবার এসে একসাথে হয়ে যাব। আমরা দুজন যাচ্ছি না, আরো কেউ আমাদের সাথে যাচ্ছে? আমরা দুজনে শুধু নাকি আরো বাকিরাও থাকবে আমাদের সাথে, কোনটা? আমি তো ভাবতেছিলাম যে 4-5 জন মনে হয় ওই জায়গায় থাকবো, কিন্তু এখন দেখতেছি সবার জায়গা হয়ে গিয়েছে, শুধু আমরা দুজন অবশিষ্ট। আমরা দুই ভাই একসাথে গিয়ে সেখানে থাকবো, সমস্যা নেই। এখানে এত গ্যাঞ্জামের মধ্যে না থাকাই ভালো। আমার দুজন আমাদের মতোই চলবো। তুই এসেছিস তোর বন্ধুদের সাথে, এখন তুই যদি আমার সাথে থাকিস তাহলে কেমন লাগে না বিষয়টা? তুই এখানে থাক, আমি তোর কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে যাই, তাহলে ভালো লাগবে তোর। আরে ভাইয়া সমস্যা নাই, সবার সাথে তো অনেক আড্ডা দিলাম, আর এখন তো ঘুমাবো, অনেক ক্লান্ত। আর কালকে দেখা যাবে কি করা যায়। এখন আজকের মতো চলো আমরা দুজন ঘুমিয়ে পড়ি, অনেক ক্লান্ত লাগতেছে। সবার সাথে থাকলে ভালো লাগবে না, ঘুমাতে পারবো না আমি। ভালো করে ভেবে দেখ, এখন যেভাবে বলতেছিস, এরপরে যদি কোনো ঝামেলা করিস তাহলে কিন্তু পরে আমাকে দোষারোপ করতে পারবি না। আরে ভাইয়া তুমি যে কি বলো না, আমি বুঝি না, মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই।
কোনো সমস্যা হবে না। তুমি আমাকে এত অবিশ্বাস করো? পাগলা ভাই আমার, আমি মোটেও সেই কথা বলতেছি না। আমি বলতেছি তুই এসেছিস তোর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, মাস্তি করার জন্য। আর এখন তুই যদি আমার সাথে যাস তাহলে তোর বোরিং লাগবে, তার জন্য বললাম। কে বলেছে তোমাকে তোমার সাথে গেলে আমার বোরিং লাগবে? অনেক ভালো লাগবে। অনেকদিন পর দুই ভাই একসাথে থাকবো, আর অনেক মজা করব, গল্প করব। আর সকালে তো সবার সাথে দেখা হচ্ছে, শুধু রাতটার ব্যাপার, কোনো সমস্যা হবে না। আচ্ছা চলো তাহলে দেখি কোথায় নিয়ে যায় আমাদের। তুই যেখানে দেখে দিলি সেখানে নাকি অন্য কোথাও নিয়ে যায় সেটাও দেখে আসি চল। আমিও এই জায়গায় একটা রিসোর্ট তৈরি করব, বা এখানে একটা যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখানে আবহাওয়া অনেক ভালো। ভাইয়া, তুমি এখানে এসেছো আমার সাথে ঘোরাঘুরি করার জন্য, আর এখানে এসেও তুমি বাণিজ্যের কথা চিন্তা ভাবনা করতেছো? ভাবা যায় বিষয়টা? আর তুমি কোথায় গিয়ে একটু চিল করবে সেটা না করে তুমি এখানে ব্যবসার কথা চিন্তা করতেছো। তেমন কিছু না, আমি শুধু আইডিয়া করতেছিলাম। আর তুই এটা সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস কেন? আমি আমি তো জাস্ট একটু তোকে বললাম। চলো যাই সেখানে। আর আমার খুব ক্লান্ত লাগতেছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে নাকি করে ফেলেছে। এখানে তো আমরা হালকা পাতলা কিছু খাইলাম, সেখানে নাকি আমাদের ব্যবস্থা করা হয়েছে। তাই এখানে আর তোমাকে জোর করলাম না খাওয়ার জন্য। তারপর আমি আর আমার ছোট ভাই দুজন মিলেই আমরা আমাদের থাকার জায়গায় যেতে লাগলাম। বেশি দূর লাগলো না, সামনে একটা বাসা দেখা যাচ্ছে। সেই বাসার কথা বলে আমাদেরকে পাঠিয়ে দিল। আর উনি ফোন করে বলল আমাদেরকে রিসিভ করার জন্য। তারা নাকি বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর আমার ছোট ভাই দুজনে সেখানে যেতে ধরলাম। আর এখানে হেঁটে যাচ্ছি, আর সুন্দর একটা আবহাওয়া, এখানে অনেক ভালো লাগতেছে। মাহিনের সাথে গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম এখানে যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো একটা রিসোর্ট তৈরি করা যায় তাহলে সেইভাবে ব্যবসায় লাভবান করা যাবে। আর এখানে জমিগুলোর হয়তো দাম বেশি হবে না। তারপর আর এই কথাগুলো মাহিনের সাথে শেয়ার করলাম না। এখন যদি মাহিনকে বলি তাহলে আবার কি না কি তা ভাবে, বসে বলা যায় না। এখন যদি মাহিনকে বলি তাহলে আবার কি না তা কি ভেবে বসে বলা যায় না। তার মাথায় এখন এসব ঢুকবে না। যখন আমার মতো বয়স তার হবে তখন ঠিকই বুঝবে যে তারও এরকম একটা প্ল্যান করা উচিত ছিল আগে থেকে। কিন্তু এখন সে ছোট মানুষ, এখন তাকে এসব বিষয়ে চাপ না দেওয়াই ভালো হবে। তারপর আমরা দুজন চলে আসলাম, সামনে দেখি দুইটা মহিলা দাঁড়িয়ে আছে। একটু অন্ধকার হয়ে গিয়েছে, ঝাপসা দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যেতেই তারা একটু এগিয়ে আসলো। আমি একটু সামনে এগিয়ে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা কি সত্যি নাকি আমি কল্পনা দেখতেছি, নাকি আমি কোথায় চলে আসলাম? আমার সামনে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। আমি কল্পনা করতে পারতেছি না যে এভাবে প্রিয়াঙ্কার সাথে আমার দেখা হয়ে যাবে। আমার মাথা কাজ করতেছে না, কিভাবে সম্ভব হয় এটা। এই জায়গাতে প্রিয়াঙ্কা আছে, আর আমি পুরো এলাকা খোঁজা শেষ করে দিয়েছি। আর এরকম একটা শহরের মানে গ্রামাঞ্চলে প্রিয়াঙ্কা বসবাস করতেছে। আমার মাথায় কাজ করতেছে না, আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। আমার হাত পা পুরো কাঁপাকাঁপি করতেছে। আমি কোনো কথা বলার শক্তি পাচ্ছি না। এক কথায় আমি রোবটের মতো দাঁড়িয়ে আছি, আর এক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছি। তার সামনে গিয়ে যে দাঁড়িয়ে কথা বলবো, সে কথা বলার সাহস বা শক্তি আমার শরীরের ভিতর এখন নেই। আমার বান্ধবী আমাকে ফোন করে বললো আমাদের এখানে নাকি মাত্র 2 জন আসবে। আমার তো মাথা কাজ করতেছে না, কি হয়ে গেল? আমি এতগুলো আইটেম ম্যানেজ করলাম, কিন্তু এখন নাকি 2 জন আসবে। যাই হোক, তাও যে 2 জন থাকবে আমার এখানে, এটাই বেশি। আমি আর আমার ছোট বোন অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করে দুইটা লোককে দেখলাম যে আমাদের বাসার দিকে এগিয়ে আসতেছে। তার মানে এই লোকটাই হবে। তাই আমরা একটু সামনে এগিয়ে গেলাম, কিন্তু সামনে এগিয়ে গিয়ে যাকে দেখতে পেলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে দেখি আশিক আর তার সাথে একটা ছেলে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমার পুরো শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। আমি কথা বলতে পর্যন্ত পারতেছি না। এটা আমি কাকে দেখতেছি? আজকের দীর্ঘ 1 বছর 4 মাস পর তার সাথে দেখা হলো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তখন তাকে এখান থেকে তাড়িয়ে দেব নাকি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরবো, আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। জাস্ট আমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছি। আমার এখন কি বলা উচিত আমি ভেবে পাচ্ছি না। আর আমি কি বলবো এখন? এভাবে তার সাথে আমার দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি চেয়েছিলাম এই অবস্থাতে তার সাথে আমার দেখা না হোক, নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর তার সামনে গিয়ে দাঁড়াবো। কিন্তু আজকে এইভাবে দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। আমার মাথা কাজ করতেছে না, আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। কথা বলার শক্তি পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা আশিককে দেখে আমার পুরো শরীরে শক্তি মনে হচ্ছে যে নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। আমার শরীরে কোনো শক্তি কাজ করতেছে না, কথা বলার মতো শক্তি আমার মাঝে নেই। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। প্রিয়াঙ্কা তুমি এখানে?
আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি, আর তুমি এখানে লুকিয়ে আছো আমার থেকে। তুমি এতটা স্বার্থপর, আমার সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করোনি আর? আশিকের কথা শুনে আমি তো পুরো অবাক। সে কি বলেছে এসব আবোল তাবোল কথা? আর আমার ছোট বোন এখানে, সে অবাক হয়ে আশিকের দিকে তাকিয়ে আছে আর আমার দিকে তাকাচ্ছে। কিন্তু আশিকের সাথে যে ছেলেটা আছে সে কোনো কিছু বলতেছে না, চুপচাপ দাঁড়িয়ে সেখানে আছে। আর তার মতিগতি দেখে আমার ভালো মনে হচ্ছে না। আর আশিকের দিকে এমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে সে এখন আসমান থেকে মাত্র জমিনে পড়লো। কি হলো, কথা বলবে না আমার সাথে? আর আমি তোমাকে কত খুঁজেছি জানো? হয়তো তুমি ভাববে যে সব আমার ফেক ছিল। আমি যা বলতেছি সেটা সম্ভব না, কারণ আমি সেদিন তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম এইটা ওইটা বলে। আপনি এখানে কেন এসেছেন? আর আপনি আমার সামনে কখনো আসবেন না আপনি বলেছিলেন, তাহলে আজকে কেন আসলেন? আমি তো আপনার সামনে যাইনি, আপনি তো আমাকে বাধা করে দিয়েছিলেন। জানো কত জায়গায় খুঁজেছি তোমায়? তোমার যত রিলেটেড আত্মীয় ছিল, তোমার সবার সাথে প্রতিনিয়ত এখনো পর্যন্ত আমি কন্ট্যাক্ট করে যাই, কেউ তোমায় খোঁজ দিতে পারিনি। এখনো পর্যন্ত তুমি সবার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছো। সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব না করব, কিন্তু আপনি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে পারবেন না, সেটা আপনি আগেই বলে দিয়েছিলেন। আমি জানি তোমার আকাশ সমান অভিমান জমে আছে আমার উপর। তুমি অনেক কষ্ট করেছো, আর অনেক কষ্ট করে নিজের জীবিকা নির্বাহ করতেছো, কিন্তু আমার কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করেছো। আমি না হয় সেদিন রাগের বশে বলেছিলাম যে আমার সামনে কখনো আসবে না। সেদিন আমার সিচুয়েশনটা তুমি তো জানতে চাওনি, আমি কোন সিচুয়েশনে ছিলাম তখন। আর আমি সেদিন কোথা থেকে কোথায় যাচ্ছিলাম, আর তোমার ফোন পেয়ে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। সেটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার, আমি এখানে কথা বলতে চাই না। আর আপনি তাহলে আমাদের বাসায় থাকতেন আজকে, আর আপনি এখন আমাদের গেস্ট। আমি চাই আপনি শুধু আমাদের গেস্ট হয়ে এখানে থাকবেন, আর এখানে অতিরিক্ত কোনো কথা বলবেন না। আর যেটা অতীত হয়ে গিয়েছে আমাদের মধ্যে, সেটা অতীতই থাক, বর্তমানে নিয়ে আসার কোনো মানে হয় না। আমি বুঝতে পারতেছি আমার উপর তোমার কতটা রাগ, কতটা কতটা অভিমান জমে আছে। আমি ভালোভাবে জানি, কারণ আমি যেমন তোমাকে খুঁজেছি, তুমি তেমন তোমার জীবিকা নির্বাহ করার জন্য কতটা পরিশ্রম করেছো সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ এখন নিজেকে বুঝতে শিখেছি। কি ভেবেছেন আপনি এভাবে মিষ্টি কথা বলবেন, ইমোশনাল করে ফেলবেন আমাকে, আর আমি ইমোশনাল ফুল হয়ে আপনার কাছে ফেরত যাব? এটাই তো? কখনো না। এখন যদি আপনার ইচ্ছা হয় আমাদের এখানে থাকবেন না, আপনার এখান থেকে চলে যেতে পারেন, আমাদের এতে কিছু যায় আসে না। আপনার মুখ আমি দেখতে চাই না। তুমি, তার মানে তুমি শুধু তোমারই ইগোটা দেখবে? তুমি তোমার যে রাগ আছে সেটাই দেখবে, আমাকে একবারও বোঝার চেষ্টা করবে না? তুমি যদি সেদিনও বোঝার চেষ্টা করনি, আর আজকে বোঝার চেষ্টা করবে না। আমি ভালো করে জানি আমার উপর কতটা অভিমান করে আছো, কিন্তু নিজেকে একটু বোঝার চেষ্টা করো আজকে অন্তত। এখন একটু হলেও বড় হয়েছো তুমি। সেটা আমার একান্তই পার্সোনাল বিষয়, আপনাকে এখানে নাক গলিয়ে কথা বলতে হবে না। এখন আপনার কাছে দুইটা অপশন আছে, আপনি সবকিছু ভুলে গিয়ে আমার গেস্ট হয়ে এখানে থাকবেন, না হয় আপনি এখান থেকে চলে যান, কারণ আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আর আপনার সম্পর্কে আমি কোনো কিছু জানতে চাচ্ছি না। আচ্ছা, আমি ভুল করেছি। আমি স্বীকার করতেছি সেদিন আমার মুড অফ ছিল, তার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাকে তাড়িয়ে দিয়েছি আমার জীবন থেকে। আর আমারও অনেক বড় অপরাধ হয়েছে তখন তোমাকে সেভাবে অপমান করা। তার জন্য তুমি অভিমান করে আছো মানলাম, কিন্তু তুমি হয়তো সুখে থাকতে পারো, কিন্তু আমি তো সুখে নেই। দেখেন, এত কথা বলার সময় নেই। আপনি এসেছেন এখানে থাকবেন, চলে যাবেন, ঝামেলা শেষ। আমি কোনো কথা বলতে চাই না। কেন তুমি বুঝতেছো না? কেন তুমি এরকম করতেছো? আমি পাগল হয়ে যাব, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না? সব সময় তুমি তোমারটাই দেখো, আমার দিকে একবারও দেখার চেষ্টা করো তুমি? তুমি সবসময় স্বার্থপরের মতো কাজ করো, একবার আমাকে বোঝার চেষ্টা করো না? হ্যাঁ, আমি স্বার্থপর, তাতে আপনার কি হয়েছে? আমি স্বার্থপরের মতো কাজ করি, আর আপনি তো অনেক বড় মানুষ, মহৎ মানুষ। আপনাকে আমি হাত জোর করে বলতেছি, আপনি আর এই বিষয়ে কোনো কথা বলবেন না আমার সাথে। আমি কথা বলবো, 100 বার কথা বলবো। আর তোমাকে এবার আমি এখান থেকে নিয়ে যাব, পারলে তুমি আমাকে বাধা দিও, দেখি কতদূর বাধা দিতে পারো। দেখেন, আমি এখানে সেটা দেখাতে চাচ্ছি না, কাজে প্রমাণ করে দেব। আর আপনিও প্লিজ এখানে থাকবেন নাকি চলে যাবেন ডিসিশনটা জানিয়ে দেন। যদি থাকেন তাহলে চলুন, আপনাকে আপনার রুম দেখিয়ে দেই,
আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। তোমার ঘুমাতে হবে তাই না? খুব ঘুম পাচ্ছে তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখিয়ে দাও আমাদের রুম, আমরা ঘুমিয়ে পড়ি। তোমার এত ঘুম পাচ্ছে, ঘুমাও। আজকে রাতে শান্তি মতো ঘুমিয়ে নাও, কালকে থেকে দেখো কি হয়। মানে কি বোঝাতে যাচ্ছেন আপনি? কোনো মতলব থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, না হলে এখান থেকে লাশ হয়ে ফিরে যেতে হবে, সেটা মাথায় রাখবেন, বুঝছেন? সেটা না হয় পরে দেখা যাবে, এখন এটা নিয়ে বকবক করতে চাই না। এখন আমার ঘুম পাচ্ছে, আমাকে রুম দেখিয়ে দেন, আমি এখন ঘুমাবো। আপনার যখন ঘুম পাচ্ছে, আমারও তো এখন ঘুম পাচ্ছে, তাই না? কথাটা বলে আশিক আমাকে মুখ ভেঙচি দিল। আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমার কথা আমাকে শুনিয়ে দিল, আর আমাকে বলে দিল আমাকে এখান থেকে নিয়ে যাবে। কত বড় কলিজা! আর আমি এখান থেকে কখনোই যাব না। কিন্তু আমার মনের ভেতর অন্যরকম কাজ করতেছে। তাকে দেখার পর থেকে এখনো তার বাচ্চামি স্বভাবটা গেল না। তারপর আমি কোনো কথা না বলে চুপচাপ আশিক আর আশিকের সাথে থাকা ছেলেটাকে রুম দেখিয়ে দিলাম। রুমটা দেখিয়ে দিয়ে আমরা দুজন বেরিয়ে আসলাম। তাতেই আশিক কি যেন একটা কথা বলল। আমি যখন ঘুরে দেখলাম, তারা আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। আমার সাথে এরকম ব্যবহার দেখে নেব তোকে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর আমার বোনটা আমার সাথে চলে আসলো। কিন্তু আমার বোন কেমন জানি চুপচাপ হয়ে আছে, মনে হচ্ছে আমাকে কিছু বলবে। যেমন কোনো ঝড় তুফান ওঠার আগের পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেইভাবে আমার রুমটা একদম নিস্তব্ধ হয়ে আছে। কখন যে ঝড় শুরু হবে আমি বুঝতেই পারতেছি না। কিন্তু এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার বোন তো নিজ চোখে সবকিছু দেখে নিয়েছে, এখন তাকে মিথ্যা বলতে পারবো না। সত্যি বলতে গেলে তো জীবনটাই শেষ আমার। আমি চাই না এরকম একটা সত্যি কেউ জান। কে ছিল আপু ওই ছেলেটা? আর তোমার সাথে তার কি সম্পর্ক ছিল? যেভাবে কথা বলতেছিলে মনে হচ্ছে একে অন্যের সাথে আগে থেকে পরিচিত। আর বলিস না, আমার স্কুল লাইফের বন্ধু ছিল আর আমার সাথে পাগলামি করতো। সে নাকি আমাকে ভালোবাসে, তবে আমি তাকে পাত্তা দিতাম না। কিন্তু আজকে দেখার পর হঠাৎ উল্টাপাল্টা কথা বলতেছে, মাথা পুরো গরম করে দিয়েছে। আচ্ছা আপু, একটা কথা বলি, প্লিজ মনে কিছু নিও না। কথা হচ্ছে, তোমাদের কথার ভঙ্গিমা দেখে তো মনে হলো না যে তোমরা একে অপরের বন্ধু। তোমাদের কথার ভঙ্গিমা দেখে মনে হলো যে তোমাদের মাঝে নিশ্চিত একটা রিলেশন ছিল। না হলে তো এইভাবে অধিকার দেখিয়ে কথা বলতে পারতো না ছেলেটা তোমার সাথে, তাই না? তুই সব সময় বেশি বুঝিস, আমি যেটা বলি সেটা তো শুনতে চাস না, তার উপরে একটু বেশি বুঝে কথা বলিস। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, ঘুম পাচ্ছে আমার। দেখো, আমার সাথে এইভাবে লুকোচুরি খেলার কিচ্ছু নেই, কারণ তোমার এখন ঘুম পাবে কি করে? তুমি তো এখন ঘুমাও না, তোমার তো একটা ঘুমের টাইম আছে, সেটা তো আমি জানি, তাই না? তুমি আমাকে মিথ্যা বলো। কি বলতেছিস এসব বাজে বাজে কথা? একদম ফালতু কথা বলবি না, এখন ঘুমিয়ে পড়। না হলে তো তোর না কাল স্কুল আছে, পড়াশোনা শুরু করে দে। আমি আমার কাজগুলো শেষ করি, তারপর ঘুমিয়ে পড়বো। দেখো, তুমি যদি আমাকে এই সত্যটা না বলো, আমি যদি নিজ থেকে জানতে পারি, তাহলে কিন্তু কোনোদিনও তোমার সাথে কথা বলবো না। তুমি আমার বোন হয়ে যদি আমার কাছ থেকে লুকিয়ে রাখো কি এমন সত্যি, এটা আমি জানতে পারবো না। এমন কি সেই সত্যি থেকে আমিও কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, তাই না? কেয়া তো একদম ঠিক বলেছে। সে তো আমার সত্যিটা থেকে কিছু জানতে পারে, আর আমি তাকে আমার সত্যিটা বলে দেই, তাহলে নিশ্চয়ই সে আমার মতো ভুল করবে না। তাকে তো আমার সত্যিটা বলে দেওয়া উচিত, কিন্তু আমি তাকে কেন বলতে পারছি না? এটা তো আমার ভুল। আমার বোন তো কোনো ভুল করতেছে না। আমি ভুল করেছিলাম। আমি আমার বোনকে যদি এই ভুলটার কথা আমি বলে দেই, আমার বোন সেই ভুলটা আর কখনো করবে না। কিন্তু এখন এই অবস্থায় বলা যাবে না, কয়েকদিন যেতে দিতে হবে। যদি এখন এই অবস্থায় বলি তাহলে সে আমাকে মিথ্যুক ভাববে। আগে তাকে বোঝাতে হবে সবকিছু আকারে ইঙ্গিতে, তারপর তাকে বলতে হবে। কি হলো আপু, তুমি এইভাবে চুপ হয়ে গেলে? কিছু বলতেছো না? আর মনে মনে কি ভাবতেছো? আমাকে বলবে কিনা সেটা বলো। আমি কি এমন দোষ করেছি যার জন্য আমাকে তুমি এই কথাগুলো বলো না? আমাকে কয়েকটা দিন সময় দে, আমি নিজেকে মেন্টালি ঠিকঠাক করে নেই, তারপর তোকে আস্তে আস্তে সব কিছু জানিয়ে দেব। আমি তোর কাছ থেকে কয়েকটা দিন সময় চাচ্ছি। আশা করি তুই আমাকে কয়েকটা দিন সময় দিবি, আমাকে ঠিকমতো সবকিছু গুছিয়ে বলার জন্য। তোমাকে সময় দিতে গেলে দেখবো তুমি আরো কোনো বাহানা খুঁজে বের করবে। তখন তুমি আমাকে বলবে না, তোমাকে কোনো সময় দিতে চাচ্ছি না আমি। তুমি আমাকে এখন বলবে। আমি আর কোনো বাহানা দেখবো না, তোকে কথা দিচ্ছি।
তোকে সব সত্যি বলে দেব, কিন্তু আমাকে এখন একটু সময় দিতে হবে নিজেকে প্রস্তুত করার জন্য। আশা করি তুই এখন বুঝবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে সময় দেওয়া হলো। ঠিক এরপর যদি কোনো বাহানা দেখিয়েছো, তারপর থেকে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, কথাটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তোর কথাটা। আর আমি কয়েকদিন পরে তোকে জানিয়ে দেব। আর শোনার জন্য তুইও নিজেকে প্রস্তুত কর। আর এখন যা পড়াশুনো কর, এসব মাথায় রাখিস না। যখন বলবো তখন মনোযোগ দিয়ে শুনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। তুমি তোমার কাজগুলো শেষ করো। আর যেহেতু অতিথি এসেছে, তাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা তো তুমি করবে না? তাদেরকে খাওয়াতে হবে না? সব কিছু তো রেডি করে রেখেছো। তাদেরকে রুমের ভেতর রেখে দিলে এখনই খাবারগুলো নষ্ট হয়ে যাবে না? আমার তো মনে আমার তো মনে নেই, ঝগড়া করতে করতে এখন এই কথাগুলো মনে নেই। এখন খাবারগুলোর কি হবে? এখন তাদেরকে গিয়ে খাওয়াতে হবে। কিন্তু আমি এখন যাব কি যাব না, গেলে কি যে হয়। একা একা কি বিড়বিড় করো? যা বলবে জোরে বলবে, আমি যেন শুনতে পাই। আমার মাথায় কিন্তু তুমি খাবে না। এরপর থেকে যা বলবে আমার সঙ্গে জোরে জোরে করে কথা বলবে, একা একা বিড়বিড় করবে না। আচ্ছা তুই পড়াশোনা শুরু করে দে, আমি দেখি গিয়ে। তাদেরকে খাওয়া দাওয়া করাতে হবে তাই না? না হলে বিষয়টা কেমন হয়ে যায়। আমি একটু যাই, গিয়ে দেখি তারা কি করতেছে। তাদেরকে ডেকে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করে তারপর রুমের ভেতরে রেখে দেব। আমি বুঝতেছি না মাহিন আমার দিকে বারবার এভাবে তাকাচ্ছে কিসের জন্য। মনে হচ্ছে যে কখন কি বলবে। আমার তো প্রচুর ভয় লাগা শুরু হয়ে গিয়েছে। এখন তাকে কি বলবো? আমি তো সব সময় মেয়েদের থেকে দূরে থাকতাম, কিন্তু আজকে মাহিন নিজের চোখ দিয়ে দেখলো, তাতে তো আমার উপর বিশ্বাস উঠে গিয়েছে। কিন্তু এখানে আমার কি করার? আমার ভালোবাসা আর আমি কথা বলবো না, তাহলে কেমন না বিষয়টা? একদিন না একদিন মাহিন এই বিষয়গুলো জানতে পারবে, তাই না? তাকে তো এখন থেকে আমাকে জানানো উচিত, আগে থেকেই। যখন নিজ থেকে জানাবো তখন তার ভালো লাগবে, কিন্তু যখন ঘটনাস্থল থেকে জানবে তখন হয়তো তার খারাপ লাগবে। এখন কি তাকে সবকিছু বলে দেব, নাকি কয়েকদিন পরে বলবো ভেবে পাচ্ছি না। মাহিন যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কি পাহাড় সমান ভুল করে ফেলেছি আর তার কাছ থেকে লুকিয়ে রেখেছি। সেটা তো ঠিকই আছে, কারণ আমি তো ভুল করেই ফেলেছি। একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি, তারপর তাকে আমার জীবন থেকে তাড়িয়ে দিয়ে সবসময় আমি আমার দিকটাই দেখেছি। কিন্তু এটাও তো ঠিক যে মেয়েটা আমাকে বোঝার চেষ্টা করেনি। হয়তো আমাকে বোঝার চেষ্টা করেছিল, কিন্তু পরে হয়তো আমার ব্যবহার দেখে আমার উপর তার বিশ্বাসটাই উঠে গিয়েছিল। আমি এতটাই খারাপ হয়ে উঠেছিলাম তার কাছে। আমি নিজে স্বীকার করতেছি যে আমি খারাপ ছিলাম তখন। কথাগুলো ভাবতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে দরজায় কে জানি কড়া দিতেছে। এখন আবার কে আসবে? একটু আগেই তো ঝগড়া করলো। প্রিয়াঙ্কা তো আসবে না। তাহলে কি প্রিয়াঙ্কার ছোট বোন আসলো? কিছু বুঝতেছি না। আমার তো ভয় লাগতেছে, হঠাৎ করে কি করি না করি, এরকম একটা পরিস্থিতিতে পড়ে যাব। আরে আমি এত ভয় পাচ্ছি কেন বুঝতে পারতেছি না তো। আমি তো তাকে ভালোবাসি, তাই না? তার জন্য এত কষ্ট পাচ্ছি, তাকে খুঁজে পেয়েছি, কোথায় আজকে খুশিতে ঘুমাবো। কিন্তু টেনশন করতেছি কিসের জন্য আমি নিজেই বুঝতেছি না। আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে যাব, সেটা যে কোনো মূল্যেই হোক, তাকে আমার করে পেতেই হবে। তাতে যতই আমাকে স্যাক্রিফাইস করা লাগবে, যতই সে আমাকে অপমান করে করুক, সবকিছু আমাকে এড়িয়ে চলতে হবে, তাকে ফিরে পেতে হবে। কারণ তাকে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষটা একটু অপমান করলে তাতে কিছুই আসবে না, কারণ আমি তাকে এর থেকেও বড় অপমান করেছি, এর থেকেও বড় কঠোর শাস্তি দিয়েছি তাকে একা করে দিয়ে। তারপর আমি রুমে দরজা খুলে দিয়ে অবাক হয়ে সামনে তাকিয়ে রইলাম। এটা আমি কাকে দেখতেছি? সত্যি প্রিয়াঙ্কা এসেছে নাকি আমি কল্পনা করছি? আমার চোখ কি হয়ে গেল যে আমি এখন রাত্রেবেলা কল্পনা করি না ঘুমিয়ে? আমার সাথে এসব কি হচ্ছে? আমি ভেবে পাচ্ছি না কেন আমার সাথে এরকম হচ্ছে। আমি কেন তখন তার ভালোবাসার মূল্য দিতে পারলাম না, আর আজকে কেন আমি কষ্ট পাচ্ছি? সবকিছু আমার দোষ, সবকিছু আমাকে ঠিক করতে হবে। আবার কি হলো? তুই আবার আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কিসের জন্য? আমি আবার কি করলাম? আমি তোমাকে কত ভালো মনে করতাম জানো। তোমার আজকে আমি কি দেখলাম? এসব মেয়েটাকে, তার সাথে তোমার কি এমন সম্পর্ক ছিল যার জন্য তুমি তার সাথে এভাবে কথা বলতেছিলে? এসব আমি এখন তোকে বলতে যাচ্ছি না, কারণ আমার মন খারাপ এখন। আর একটা কথা শুনে রাখ, মেয়েটা আমার অতীতের জীবনের একটা অংশ ছিল, আর তার জন্য আমি কোনো মেয়ের প্রতি আকর্ষিত হই না, কারণ আমার সবটা জুড়ে এই মেয়েটা জড়িয়ে আছে। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? আমাকে বুঝতে পারতেছি না তো। কি এমন ঘটনা যেটা আমি জানি না বা আমাদের ফ্যামিলিদের মধ্যে কেউ জানে না, যে এই মেয়েটার জন্য তুমি কোনো মেয়েকে পাত্তা দাও না? প্লিজ, এখন তো এসব নিয়ে আমাকে আর ডিস্টার্ব করিস না। আমি আমার মনকে ঠিক রাখতে পারতেছি না। আমি কখন যে কি করব না করব ভেবে পাচ্ছি না।
কতদিন পর খুঁজে পেলাম জানিস? আমি জানি ভাইয়া তোমার মনের অবস্থা কি, কিন্তু তুমি যদি সবসময় নিজের মাঝে সবকিছু লুকিয়ে রাখো তাহলে কখনো তুমি খুশি থাকতে পারবে না। আমি এসব নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই কেন এসব নিয়ে বেশি কথা বলতেছিস বুঝতেছি না তো। আর আমি তোকে এসব বিষয়ে কোনো কিছু জানাতে চাই না এখন। তোমাকে এখন সবকিছু বলতে হবে, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তুমি কি এমন দোষ করেছো যেটা আমাকে বলতে চাও না? আর মেয়েটার সাথে কি এমন অন্যায় করেছো যে মেয়েটা তোমাকে আজে বাজে কথা বললো আর তোমাকে তাড়িয়ে দিতে চাইলো? ব্যাপার কি? কি করেছো মেয়েটার সাথে? অনেক খারাপ ব্যবহার করেছি আমি তার সাথে, যেটা আমি তোকে বলতে চাই না। আর এই কথাগুলো আমি তোকে কেন, পৃথিবীর কাউকে বলতে চাই না। তাই তুই আমাকে এই বিষয় নিয়ে কোনো ব্যাপারে কথা বলবি না। আমি বুঝতে পারতেছি না তুমি এত ক্ষেপে যাচ্ছ কিসের জন্য আমার উপর। আমি কি এমন জিজ্ঞেস করছি তোমাকে? আমি শুধু আমার প্রশ্নর উত্তরগুলো চাচ্ছি তোমার কাছ থেকে, আর তুমি উল্টাপাল্টা আমাকে বুঝিয়ে দিচ্ছ। বলতেছি না আমি এসব বিষয় নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। আর তুই এসব বিষয়ে কাউকে বলবি না, বুঝছিস? আর আমি চাই না তুই এইটা নিয়ে আর কোনো কথা বল এখন। আমি বুঝতে পারতেছি না তুমি কেন এরকম করতেছো। আমি আব্বু আম্মুকে বিষয়টা জানাতে তাহলে বাধ্য হব। তুমি যদি এখন আমার সাথে একটু ক্লিয়ার না করে বলো যে মেয়েটা কে আর কিভাবে তাকে তুমি চেনো, তোমাদের মাঝে কি এমন সম্পর্ক ছিল। মেয়েটার অন্য কেউ না, তোর ভাবি, আমার বউ। এখন হয়েছে, আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছিস সবকিছুরই। এখন আর কোনো প্রশ্ন উত্তর দিতে হবে না তোকে। কি বলতেছো? তার মানে তুমি বিবাহিত আর আমাদের কাউকেও জানাওনি, আমাকেও জানাওনি যে তুমি বিয়ে করেছো? কি বলতেছো এসব আবল তাবল কথা? বলছি না এসব নিয়ে আর কোনো কথা হবে না। তারপরে তুই কিসের জন্য কথা বলেছিস? আর একটা যদি বেশি কথা বলিস, আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হব। আর আমি চাই না তোকে কোনো খারাপ পরিস্থিতিতে রেখে সেখান থেকে চলে যেতে। আচ্ছা, তুমি যদি না চাও তাহলে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমার মতে আমি থাকতে চাই। আমি এখন এই পরিস্থিতিতে তোকে কোনো কিছু বলতে পারতেছি না, তার জন্য আমি একান্তই সরি। আমি পরে সবকিছু তোকে ক্লিয়ার করে বলে দেব। এখন আমার মাথায় প্রচুর টেনশন কাজ করতেছে। প্লিজ এখন তুই ঘুমিয়ে পড়। আমি সকালে তোর সাথে সবকিছু শেয়ার করব। আচ্ছা, তাহলে এখন আমি ঘুমিয়ে পড়লাম। আর তোমার জন্য তো আজকে খাওয়া দাওয়া হইলো না। এখন তারা আমাকে মনে হয় খাইতে দিবে না, ক্ষুধা নিয়ে এখন ঘুমাতে হবে। আশেপাশে মনে হয় কোনো খাবার হোটেল আছে। আমার চোখে পড়েছিল, তখন ভালোভাবে লক্ষ্য করিনি। বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। এখন তো আর ক্ষুধার্ত অবস্থায় রাত পার করা যাবে না, তাহলে শরীর অনেক ক্লান্ত হয়ে যাবে। এমনিতেই অনেক দূর জায়গা জার্নি করে এসেছি। আমি কোথাও যাচ্ছি না, আমার খুব ক্লান্ত লাগতেছে। এখন বাইরে গিয়ে খেয়ে আসবো এরকম কোনো মুড নেই। আর তার থেকে না খেয়ে থাকাই ভালো। আমার ব্যাগে কিছু বিস্কিট আছে, আমি সেখান থেকে কিছু খেয়ে ঘুমিয়ে পড়তেছি। তোমার যেতে মন চাইলে তুমি যাও। তুই কি আবারও আমার উপর মন খারাপ করতেছিস? দেখ, তুই যদি আমার অবস্থায় থাকতি হয়তো তুই বুঝতে পারতি যে আমার এখন মনের ভিতর কি চলতেছে। আর তুই এখন যেহেতু যাবি না, তাহলে থাক, আমি বাইরে যাব। কথাটা বলে আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। আর রুম থেকে বেরিয়ে সামনে যাকে দেখতে আর রুম থেকে বেরিয়ে সামনে যাকে দেখতে পেলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাহিরে বেরিয়ে দেখলাম যে প্রিয়াঙ্কা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। তাহলে কি প্রিয়াঙ্কা রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের দুই ভাইয়ের সব কথা শুনতেছিল, যে আমরা কি কথা বলি না বলি? প্রিয়াঙ্কা কি করতেছে না করতেছে বুঝতেছি না। তার ভাব মতিগতি আমি কিছুই বুঝতেছি না। আমি কি তাকে সত্যি আমার করে নিতে পারবো, নাকি তার মনে অন্য কেউ জায়গা করে নিয়েছে? আমি জানি না। আমি পাগল হয়ে যাব। কিছুই বুঝতে পারতেছি না কি করব না করব। আমি কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে দেখলাম যে প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি বুঝলাম না কি এমন হয়ে গেল। আর হঠাৎ করে এরকম কাণ্ড করার কি আছে? আমাকে তো বাইরে যেতে হবে। আমার ক্ষুধা লাগছে, প্লাস আমার ছোট ভাইয়ের ক্ষুধা লাগছে। তার মানে আমি এখন যদি বাইরে না যাই, তাহলে আমাদের দুজনের অবস্থা শেষ। এখন আমি যদি বাইরে গিয়ে কিছু নিয়ে আসি, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে, আমিও শান্তিতে থাকতে পারবো। কারণ আমার জন্য আজকে মাহিনের এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। আমার ভুলের কারণে আজকে আমার ছোট ভাই ক্ষুধার্ত অবস্থায় ঘুমানোর চেষ্টা করতেছে। আমি প্রিয়াঙ্কার সাথে কোনো কথা বলতে চাইছি না এখন, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে। মাথায় প্রচুর টেনশন, রাগ কিসমিস করতেছে মাথার ভেতর। এখন যদি কোনো কথা বলতে চাই, তাহলে সেখানে ঝগড়া লেগে যাবে। তাই কোনো কথা না বলে চুপচাপ দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে
প্রিয়াঙ্কা দরজার সাথে গা এলিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। এখন তো দরজা খোলা যাবে না। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে প্রিয়াঙ্কার সাথে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করলাম আর নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। আমি যখন আশিক আর তার সাথে ছেলেটা যে আছে তাকে খাওয়া দাওয়া করার জন্য ডাকতে তাদের রুমের সামনে গেলাম, তখন শুনতে পেলাম তার ছোট ভাই বা মাহিন নামের যে ছেলেটা আছে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে। আমাদের ঝগড়া, তার জন্য তার নাকি এখন খাওয়া দাওয়া হচ্ছে না। এসব শুনে তো আমার প্রচুর খারাপ লাগলো, কারণ তারা আমাদের অতিথি। যতই তার সাথে আমার অতীতে সম্পর্ক থাকুক না কেন, আমার উচিত ছিল তাদেরকে প্রথমে খাওয়া দাওয়া করানো, তারপর যত তর্ক বিতর্ক ছিল সেসব করা। তাদেরকে খাওয়ানো উচিত ছিল আমার। কি আর করার, যেহেতু ভুল করে ফেলেছি আর ভুল থেকে শিক্ষা নিতে হবে, তাই ভুল করে শিক্ষা নিলাম। এখন তো আমার উপর রাগ করে আছে আশিক। যতই হোক, খাওয়া দাওয়া না করে এত দূর থেকে জার্নি করে এসেছে, নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে। এখন যদি আমি তাদের সাথে বকাঝকা করি তাহলে তাদের রাগ আরো উঠে যাবে। যাই হোক, ভুল যেহেতু করেছি, এখন ভুলের মাসুল দিতেই হবে। কি এমন করেছিলাম? আজকে দুজন দুজনের সাথে ঠিকমতো কথা বলতেছি না। আজকে যদি আমি বুঝতে পারতাম আর আশিক আমাকে বুঝতে পারতো, তাহলে হয়তো দুজনের দিনগুলো অন্যরকম হতে পারতো। আজকে হয়তো আমরা এমন পরিস্থিতির শিকার হতাম না। আজকে আমাদের দুজনের ভুল বোঝাবুঝির কারণে আমাদের অবস্থা, আজকে দুজন দুজনকে বুঝতে না পেরে আজকে করুণ অবস্থা আমাদের দুজনের। হয়তো আশিক মনে করতেছে আমি অনেক সুখেই আছি, কিন্তু সে হয়তো জানে না তার জন্য আমার কলিজাটা এখন পর্যন্ত কতটা দগ্ধ। তাকে কাছে পাওয়ার জন্য আজকে পর্যন্ত আমার মনটা কতটা ছটফট করে, কতটা ব্যাকুলতা ভরপুর করে আছে তাকে কাছে না পেয়ে। আজ একসাথে থেকেও কেউ কারো সাথে নিজের মনের ভাব প্রকাশ করতে পারতেছি না, শুধু অভিমানের কারণে। আমাকে বাইরে যেতে হবে, আর আপনি যদি দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে পড়েন তাহলে আমার জন্য ভালো হয়। আমাকে এখন বাইরে যেতে হবে একটু। আমি মনে মনে কথাগুলো ভাবতেছিলাম, হঠাৎ করে আশিক কথাটা বলে উঠল। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না, আর তাকে তো এখন বাইরে যেতে দেওয়া যাবে না, কারণ এই এলাকার মানুষ না একটুও ভালো না। বাইরের এলাকার মানুষদের দেখলে ধরে গুম করে দেয়, নয়তো তাদের ছিনতাই করে ছেড়ে দেয়। তাই তাকে এখন বাইরে যেতে দেওয়া যাবে না, আর সে বাইরে যাবে খাবার খেতে, কিন্তু আমার মান সম্মান কিছুই থাকবে না। আর আমি তাদের জন্য খাবার রান্না করে রেখে দিয়েছি। কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? আমাকে যেতে দেন, আমাকে এখন যেতে হবে। আর আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে আমি যেতে পারবো না। আপনাকে কোথাও যেতে হবে না, আমি খাবার রান্না করে রেখেছি। আর আপনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করার জন্য আমি একান্তভাবে সরি। আর আপনারা এখন আমার গেস্ট, আর গেস্টদের সাথে কেউ এরকম ব্যবহার করে কিনা জানি না। আমি আবার আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা, তুমি কেন আমাকে ইগনোর করতেছো এভাবে? আমি কি ভুল করেছি? আমি তো আমার ভুলগুলোর জন্য মাপ চেয়ে নিয়েছি। এতটা অভিমান জমে আছে? নাই অন্য কাউকে পেয়েছো যার জন্য আমার ভালোবাসাগুলো তোমার কাছে মিথ্যা মনে হয়? আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এখন আমি খাবার রান্না করে রেখেছি। আপনার ভাই নাকি কে সে? আমি তো তাকে চিনি না, কারণ আপনার ফ্যামিলির সাথে আমাকে কখনো পরিচয় করিয়ে দেন নাই, তাই আমি তাকে চিনতে পারতেছি না। দয়া করে তাকে নিয়ে আসেন, তার হয়তো অনেক ক্ষুধা লেগেছে। আমাদের সম্পর্কের কথা চিন্তা না করে আপনার সাথে যে আছে তার ক্ষুধার চিন্তা করে তাকে নিয়ে আসেন। আমাদের মাঝে যা হয়েছে হয়েছে। তুমি কেন এরকম করতেছো আমার সাথে? আমি কি ভুল করেছি? আমি মাপ চাইছি তো, আবারও মাপ চাচ্ছি। এখন কি তোমার পায়ে ধরে মাপ চাইতে হবে? যদি তুমি বলো তাহলে আমি তোমার পায়ে ধরে মাপ চাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আবার ফিরে আসো প্লিজ। সেটা তো কখনোই সম্ভব না, কারণ সেই সময়টা পার হয়ে গিয়েছে। এখন আমি আমার মতোই বাঁচতে চাই। আমি কারোর জীবনে জড়িয়ে তাকে কষ্ট দিতে চাই না, কারণ আমি কাউকে বুঝতে পারি না। দেখো প্রিয়াঙ্কা, আমার অবস্থাটা দেখো। তুমি হয়তো মনে করবে যে আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আসলে ছেলে মানুষদের কখনো বাইরে থেকে অনুমান করা যায় না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সুখেই আছো। এটা আমার বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আমার মনের দৃষ্টিতে মনে হয় তুমি কখনোই সুখে নেই আমাকে ছাড়া। যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে নতুন করে আর বোঝাতে চাচ্ছি না। আর আপনি প্লিজ এখন আপনার ভাইকে নিয়ে আসেন আর খাবার টেবিলে বসে পড়েন। আমি আপনাদেরকে খাবারগুলো দিচ্ছি। তুমি কেন আমার মনের কথাগুলো বুঝতে পারতেছো না? আমি বুঝতে পারতেছি না। আমার যে কষ্ট হচ্ছে, আমি যে কষ্টে আছি, সেটা কিন্তু অনুভব করতে পারো না।
নাকি আমার প্রতি তোমার যে ভালোবাসাটা ছিল সেটা মরে গিয়েছে? দেখেন, আমি এসব নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। প্লিজ আপনি আপনার মুখটা বন্ধ রাখুন। আর আমি এখন যেটা বলেছি, প্লিজ আপনি এখন সেটা শোনেন। আমি এখন কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলতে চাই তুমি এখন সেটা শুনবে আমার কথা। কারণ আমি ভালো নেই, আমি মরে যাব তোমাকে ছাড়া। তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার ছেলেকে নিয়ে ভালোই আছি, সুখে শান্তিতে আছি। আর কাউকে লাগবে না, কারণ আমার ছেলেকে যেহেতু আমি পৃথিবীতে নিয়ে এসেছি, তার মানে তাকে নিয়ে আমি সারা জীবন পার করে দিতে পারবো। আমাদের ছেলে হয়েছে আর তাকে পিতার থেকে দূরে রেখে দিয়েছ? তোমার এত অভিমান আমার ছেলেকে তার বাবার পরিচয় ছাড়াই বড় করবে? আমি না হয় সেদিন ভুল করেছিলাম, তুমিও তো একদিন ভুল করে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর আমি না হয় ভুল করেছি, তার জন্য কি আমাকে মাফ করে দেওয়া যায় না? দেখেন, আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আপনার সাথে। আপনি এখন আমার শুধু গেস্ট, তাছাড়া কিছু না। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? আমি তোমাকে না পেলে সত্যি মারা যাব। আমার ভেতরে যে কি চলছে সেটা আমি জানি। তোমাকে হারিয়ে সেদিনের পর থেকে যে আমি কেমন আছি সেটা আমি জানি। তুমি জানো না, আমি শুধু আমার ভাইকে খুশি রাখার জন্য আজকে এখানে এসেছি। না হলে হয়তো আমাকে কেউ এই বাহিরের পরিবেশে দেখতে পারতো না, শুধু অফিস আর নিজের রুম ছাড়া। কেন? আপনি তো দিব্যি ভালোই আছেন। আপনাকে সেদিন আমি অনুরোধ করে বলেছিলাম, আমি প্রেগনেন্ট ছিলাম আর আমার মা অসুস্থ ছিল, আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। আমি আপনাকে হাত জোর করে বলেছিলাম এবার ভেবে দেখেন। কিন্তু একবার ভেবে দেখেন, কিন্তু আপনি কি করেছিলেন? আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। একবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেননি কেন মেয়েটা এত কান্না করতেছে। সেদিন আমি জাস্ট তোমার সাথে মজা করতেছিলাম যে একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে তার কি রকম ফিল হয়। আমি সেটা তোমাকে বোঝাইতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তুমি ভালো করে জানো, আমি শুধু তোমাকে একটু অনুভব করাতে চেয়েছিলাম যে একটা মনের মানুষ নিজের প্রিয় মানুষ দুঃখ কষ্ট দিলে কেমন লাগে সেটা যেন তোমার মাঝে আসে, সেটা অনুভব করার জন্য। আমি সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তার থেকে বেশি কিছু না, বিশ্বাস করো। আপনি সফল হয়েছেন। আমি বুঝতে পেরেছি যে প্রিয় মানুষকে ছাড়া বা তার থেকে খারাপ ব্যবহার পাওয়া কি একটা কষ্টদায়ক। আপনি আপনার দিক দিয়ে সফল হয়েছেন, আমি আমার দিক দিয়ে সফল হয়েছি। তাহলে আমাদের মাঝে আর সম্পর্ক থাকা উচিত না আমি মনে করি। তাই প্লিজ আপনি এসব কথা বাদ দেন। আপনি প্লিজ খাবার টেবিলে চলে আসেন, আপনার হাত ধরে বলতেছি। তাহলে আমি তোমার হাতে রান্না করা খাবার খাবো না, বাইরে যাব, বাইরে খাবার খাবো? আর তুমি যেহেতু আমাকে বুঝতেই পারো না, তাহলে এত বুঝিয়ে লাভ নেই। তুমি তো এখন আগের মতো ছোট বাচ্চা না, এখন একটু হলেও বুঝতে শিখেছো। একটু বোঝার চেষ্টা করো আমাকে। আচ্ছা, আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না আমি এখন। এখানে তালা লাগিয়ে দিচ্ছি আর আপনার ভাইকে আমি খাবার দিচ্ছি। দেখি আপনি কিভাবে বাহিরে গিয়ে খাবার খেয়ে আসেন, আমি সেটাই দেখব। তারপর আমি তাকিয়ে দেখি আমার হাতের পাশে একটা তালা। আমি তারপর সোজা সেটা নিয়ে আমি দরজায় লাগিয়ে দিলাম, যাতে করে আশিক বাইরে যেতে না পারে। কারণ এখন বাইরে গেলে ঝামেলা হবে, এটা আমি ভালো করে জানি। এখানকার ছেলেগুলো একদম ভালো না, নেশাখোর সবগুলো। আর এখন আমি তাকে বাইরে যেতে দিতে পারি না। আমার তো মান সম্মানের একটা ব্যাপার আছে, আর আশিকের কত জেদ হয়েছে সেটাও আমি দেখব। আমার খাবার খাবে না আমার বাসায় থেকে, তাই না? দেখিয়ে দেব আমি কি জিনিস। আমাকে কষ্ট দিয়েছিলে মনে নেই? তারপর আশিক বারবার আস্তে আস্তে বলতে লাগলো তালাটা খুলে দিতে, কারণ এখানে তো জোরে কথা বলতে পারে না। পাশে তার ভাই আছে আর আমার বোন আছে, সে হয়তো ভালো করেই জানে, তাই কিছু বলতে পারলো না। চুপচাপ মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে রইলো। আমি যেদিকে যেতে ধরেই তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি আর ইশারা করে তালা খুলে দিতে বলে। কিন্তু আমি তো এখন খুলে দেব না, এখন তার ভাইয়ার কাছে যেতে হবে। তাকে তো না খাইয়ে রাখা যাবে না। খাবারগুলো তো আমিও রান্না করেছি তাদেরকে খাওয়ানোর জন্য, কত আশা করে। তারপর আমি আশিককে আর কোনো পাত্তা না দিয়ে সরাসরি তাদের জন্য রুমটা আমি ঠিক করেছিলাম সেই রুমে চলে আসলাম। গিয়ে দেখি তার ভাইয়া বিস্কিট খাচ্ছে, দেখে তো অবাক হয়ে গেলাম। কি একটা অবস্থা! আজকে আমাদের ঝগড়ার জন্য তাদের কষ্ট হচ্ছে। আজকে হয়তো এরকম নাও করতে পারতাম, আমি তাদেরকে সুন্দর করে খাওয়া দাওয়া করাতে পারতাম। আগে আমি সব দোষ আমার, আমার ভুলের কারণে এসব হয়েছে। আজকে আমি কেন যে ওইরকম করতে গেলাম তার সাথে বুঝতে পারতেছি না।
আরে ভাইয়া, তুমি বিস্কিট খাচ্ছ কিসের জন্য? আসো বাইরে। তোমার জন্য তো আমি খাবার রান্না করেছিলাম। আর আমি একান্তভাবে সরি, তোমাদেরকে আমি ভালোভাবে রাখতে পারলাম না। তোমাদের সাথে প্রথম দেখাতেই ঝগড়া করে ফেললাম। আমি মেয়েটা অনেক খারাপ, বুঝছো ভাইয়া? সমস্যা নেই, কি যে বলেন না এসব কথা। আর আমি বিস্কিট এমনিতেই খাচ্ছিলাম, আমরা তো ওইখান থেকে খেয়ে এসেছি। আমার একটা বদ অভ্যাস আছে, ঘুমানোর আগে বিস্কিট খাওয়া, তাই খাচ্ছি। এসব বললে চলবে না, তোমাকে এখন খাইতে হবে। আমার হাতের রান্না তুমি না খেয়ে ঘুমাতে পারো না। আমি অনেক কষ্ট করে রান্না করেছি তোমাদের জন্য, আর তোমরা না খেলে তো আমি আজকে অশান্তি হয়ে যাব। সমস্যা নেই, আমরা তো এখানে থাকবো তাই না? তাহলে তো আপনার হাতের রান্না খেতেই হবে, সকালে খেয়ে নেব। এখন খেতে ইচ্ছা করতেছে না, ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। দেখো, এখন যদি তুমি বেশি কথা বলো তাহলে কিন্তু আমার রাগ উঠে যাবে, আর তখন তোমাকে কি বলবো না বলবো জানি না। তাই চুপচাপ চলে আসো আমার সাথে। আমি বুঝতে পারতেছি না এরকম করতেছেন কেন আমার সাথে। আমি তো ঠিক আছি, আমার তো কোনো সমস্যা নেই। আমি বললাম তো আমার খাওয়া লাগবে না, এখন আমার পেট ভর্তি আছে। আর আমার একটা বদ অভ্যাস। আর একটা যদি আমার উপর কথা বলেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তখন তোমার কি অবস্থা করব তুমি নিজেও জানবে না যে আমি মানুষটা কত খারাপ। আচ্ছা চলেন। আর ভাইয়া কোথায় গেল? ভাইয়া তো বাইরে চলে গিয়েছে মনে হয়। আপনি কি তাকে দেখেছেন নাকি ভাইয়া বাইরে চলে গেছে? আমাকে তো বললো বাইরে যাবে। বাইরে যেতে দেইনি, কারণ বাইরের ছেলেগুলো অনেক খারাপ। এত রাতে বাইরে গেলে কখন কি হয়ে যায়। আমি তো দরজায় তালা দিয়ে ঘুমাই, রাতের তালা লাগিয়ে দিয়েছি, তাই যেতে পারেনি। ভালো হয়েছে তাহলে। আচ্ছা আমি বাইরে দেখি, আর আপনি একটু দেখেন ভাইয়া কোথায়। তাহলে ভাইয়াকে নিয়ে খাওয়া দাওয়া করি, একা খাওয়া যাবে না, কারণ তাহলে এটা স্বার্থপরতার মধ্যে চলে আসে নিজের মাঝে। বুঝতেই পারছি নিজের ভাইকে অনেক ভালোবাসো, তাই না? ভাইয়ার প্রতি টান আছে, এত ভালোবাসি লাভ কি? ভালোবেসে লাভ কি, তাই না? ভাইয়া আমার যে কত কি সেটা আপনি বুঝবেন না। ভাইয়া না থাকলে হয়তো আজকে আমি এখানে থাকতাম না, কারণ আমরা আমাদের বাবা মাকে দুজনকেই হারিয়ে ফেলেছি। কি বলছো এসব? মাথা ঠিক আছে কি? কি আজব কথা বলতেছো? এসব কবে হয়ে গেল? আমি তো জানতেই পারলাম না। বাদ দেন এসব কথা, এখন যেহেতু আপনি রান্না করেছেন কষ্ট করে, চলেন। খাইলে তো আপনার আবার মন খারাপ হবে। এখন তাড়াতাড়ি খাবার টেবিলে চলেন। এসব কথা আপনাকে বলে লাভ কি? আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়লো এই কথা শোনার পর। আর আমি কিছুই জানতে পারলাম না। জনাব কেমনে, তার তো খোঁজ খবর রাখি না আমি। জানবো কেমনে? আমি তো খোঁজ খবর রাখি না। আর তার থেকে তো আমি নিজেকে লুকিয়ে রেখেছি। তাকে দেখে বোঝা যায় সে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু আমি নিজেকে লুকিয়ে রেখেছি। যাই হোক, যেটা হবার তা তো হয়ে গিয়েছে। এটা নিয়ে মন খারাপ করে কি করব? এখন আর মন খারাপ করলেও তারা ফিরে আসবে না। কিন্তু খুব আফসোস হচ্ছে, হয়তো এখন সব প্রেসার বা সব টেনশন আশিকের উপর দিয়ে যাচ্ছে। তারপর মাহির নামের ছেলেটাকে সঙ্গে করে নিয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখি যে আশিক একটা সাইডে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাকে ডাক দিয়ে নিয়ে আসলাম। এসে দুজনকে খাবার টেবিলে বসিয়ে দিলাম চেয়ারের উপর। তারপর আমি খাবার পরিবেশন করতে লাগলাম, আর আশিক খাবার খেতে চাচ্ছে না। আর দেখলাম যে মাহিন অনেক উৎসুক খাবার খেতে, তাই আমি মাহিনকে আগে খাবারগুলো দিলাম। আশিককে তো আমি দেখে নেব, এত দেমাগ দেখিয়ে লাভ নেই আমাকে, বুঝছো মিস্টার? এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।